ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজি প্রায় পর্ব সংখ্যা ৭৭। প্রিয়, এই প্রিয় বনু, আব্বে এই ঘুমকুমারী। অনেকক্ষণ যাবৎ কারো চাপা ডাকাডাকিতে ঘুমের মধ্যে নড়ে উঠল প্রিয়তা। প্রিয়তার ডাক কানে পৌঁছাতে ঠিকই, কিন্তু শরীরের সূক্ষ্ম সজ্জা সেরে উঠতে রাজি নয় সে। এখন রাত না সকাল সেটাও জানে না প্রিয়তা। প্রণয়ের বুকের ওপর মুখ থুবড়ে পড়ে মরার মতো ঘুমাচ্ছে, কিন্তু এভাবে বেশ কিছুক্ষণ পড়ে থাকতে পারল না প্রিয়তা। আরও দুই একটা ডাকেই সাথে সাথে জেগে উঠল সে। এই প্রিয়, উঠ না গাধা, বেরিয়ে আয়, কথা আছে। প্রিয়তার চোখে ডলতে ডলতে বসার চেষ্টা করলো। ওহ, ব্যর্থ ব্যর্থ হলো সে। হাই তুলে চোখ পিটপিট করে তাকিয়ে দেখলো প্রণয় ঘুমের মধ্যেই তার পিঠ জড়িয়ে রেখেছে। মিষ্টি হাসলো প্রিয়তা, নিজের অবস্থানে নিজে তাকিয়ে দেখলো সে লেপ্টে আছে প্রণয়ের বুকে। লজ্জায় গাল গরম হয়ে এলো তার। লজ্জায় গেলে গিয়ে প্রণয়ের মুখের দিকে তাকালো। একদম শান্ত হয়ে আছে মানুষটা, বাচ্চাদের মতো কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সকাল সকাল প্রাণটা জুড়িয়ে গেল প্রিয়তার। আলতো স্পর্শে হাত রাখলো প্রণয়ের গালে, আলগোছে কপালের চুল সরিয়ে গাঢ় চুমুন খেয়ে বলল, কত নিষ্পাপ একটা মুখ, দেখলে আদর করে দিতে মন চায়। এই যে চুপটি মেরে ঘুমিয়ে আছে, কত ভালো লাগছে দেখতে। একটা চুমুন খেতে গিয়ে হঠাৎই থেমে গেল প্রিয়তা। চমকে উঠে চোখ বন্ধ দরজার দিকে তাকালো। সে তো ভুলে গিয়েছিল কেউ তাকে ডাকছে। তুই বের হবি নাকি এবার চিৎকার দিয়ে ডাকবো? প্রিয়তা আস্তে করে প্রণয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। প্রণয়ের বুক ঘুমিয়ে থাকা কাজটা করতে বেশ বেগ পেতে হলো না তার। কমফোর্টার সরিয়ে মেঝেতে পা রাখতে প্রচণ্ড ঠান্ডায় লাফিয়ে উঠল। দ্রুত এসি এর রিমোট দিয়ে হিট মোড অন করলো। প্রণয়ের সারা গায়ে ভালো করে কমফোর্টার জড়িয়ে পা টিপে টিপে দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে এসে হাই তুলে তাকাতেই হুঁচকি খেলো প্রিয়তা। হা করে মুখটা হাই তুলে অবস্থাতে দেখলো প্রিয়স্মিতা বোনের এক্সপ্রেশন দেখে বিরক্ত হচ্ছে। মুখের ওপর তড়ি বাঁচিয়ে বলল, এমন হাবলার মতো কি দেখছিস? কখন থেকে ডাকছি, ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে গেছে। ধমক খেয়ে ফট করে মুখ বন্ধ করে নিল প্রিয়তা। চোখ বড় বড় করে বোনের মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করলো। এগুলো কি পরেছিস? কপাল কুঁচকালো প্রিয়তা, নিচের দিকে তাকিয়ে বলল, কি পরলাম? শার্ট প্যান্ট আর হুডি, ঠিকই তো আছে। প্রিয়তা আবারও হাই তুলল, অলস কণ্ঠে বলল, সে যা ইচ্ছা পড়ো, কিন্তু এত সকাল সকাল আমার আরামের ঘুমটা চটকে দিলে কেন? এখন তো ঠিকমতো সকালও হয়নি। প্রিয়স্মিতা রহস্যময় হাসি দিল, সতর্ক নজরে তাকালো। প্রিয়তা সন্দেহন কণ্ঠে বলল, কি চলছে মাথায়? গ্রিল চিকেন খাবি? আচমকা নড়ে উঠল প্রিয়স্মিতা। উত্তর শুনে বেকুব বনে গেছে প্রিয়তা। হ্যাঁ, একটু আগে শুয়ে শুয়ে ক্রেজিং হচ্ছিল, তাই তোকে ডাকতে চলে আসলাম। একসাথে মুরগি পুড়িয়ে খাবো। প্রিয়তা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারলো না। কোন মাটি দিয়ে আল্লাহ এই মহিলাকে বানিয়েছে কে জানে। নীরস কণ্ঠে বলল, এখন ভোর 4টা বাজে। তোমার মনে হয় এখন মাংস কোথাও পাবা? চলো ফ্রিজে গিয়ে দেখি। বলেই ধরালো প্রিয়তা। সাথে সাথে পথ আগলে ধরলো প্রিয়স্মিতা। ওই ফ্রিজে ঠান্ডা মাংস জমা মজা নেই। সরি আপু, এই ভোরবেলা আমার বা তোমার কারো জামাই বাজার খুলে বসে নাই, তাই চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। হাহা, রিভার্ট ঘুম। হাই তুলল প্রিয়তা। প্রিয়স্মিতা কোমরে হাত রেখে ভুরু নাচিয়ে বলল, ঢং করিস না আমার সাথে, সত্যি বল। তোর জিভে পানি এসেছে না? মিথ্যা বলবি না, আমি দেখেছি। প্রিয়তা মাথা চুলকে বলল, হ্যাঁ ইচ্ছে তো করছে, কিন্তু মাংস কোথায় পাবো? আরে তোর বোন আছে না? আমার বোন খেতে চাইছে আর আমি খাওয়াবো না? এ হয় নাকি? বলে হাসলো প্রিয়স্মিতা। প্রিয়তা মুখ বাঁকালো। ঢং দেখে বাঁচি না। নিজের 16.5 আনা খেতে আর আমাকে দিচ্ছে দোষ। এই যে একটা প্রবাদ আছে না, জামাইয়ের নামে মেরে হাঁস মুরগি গোষ্ঠ শুদ্ধ খায় মাস। তুই কি কোনোভাবে আমাকে অপমান করলি? সরি, সরাসরি করলাম। তুই কি ভাবলি তোর অপমানে আমি গায়ে মাখবো? হ্যাঁ, ছোটদের কথা আমি গায়ে মাখি না। যাই হোক, আমি তোর বড় বোন। চোখ সরু করে তাকালো প্রিয়তা। ছোট? হ্যাঁ, তাছাড়া আবার কি? তুই আমার পাক্কা 2 মিনিট 29 সেকেন্ডের ছোট। যা, ছোট ভেবেই তোকে মাফ করে দিলাম। ভাব দেখিয়ে বাঁচিয়ে না। এখন পটর পটর না করে বলো, মাংস কোথায় পাবো? প্রিয়স্মিতা থুতনিতে চুলকে কিছুক্ষণ ভাবলো, অতঃপর চোরা চোখে আশপাশটা তাকিয়ে থেকে, আই হ্যাভ এ প্ল্যান। কি? আগে একটা ভালো মতো গায়ে পেঁচা বলে নিজের শালটা প্রিয়তার দিকে ছুঁড়ে মারল প্রিয়স্মিতা। প্রিয়তার চাদর ভালোভাবে শরীরে জড়িয়ে নিল। ওকে, পারফেক্ট, চল। কোথায়? আরে চল না, খেতে হলে সংগ্রহ করতে হবে। হ্যাঁ, দূর চল।
প্রিয়স্মিতা আর প্রিয়তা পা টিপে টিপে চোরের মতো বাড়ির সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। রাতের অন্ধকার ছড়িয়ে দিবালোকের প্রথম সূর্যের কিরণ স্পর্শ করছে ধরণীকে, তবে তাতে বিশেষ সুবিধা হলো না। চারদিকে ঘন মোটা কুয়াশার আস্তরণে ঢাকা, হয়তো কয়েক হাত দূরত্বে মানুষকেও ভালো মতো দেখা যাবে না। ঠান্ডায় পিছনে প্রিয়তা তাতে দাঁত লেগে যাচ্ছে। সে হাঁপাতে হাঁপাতে প্রিয়স্মিতাকে উদ্দেশ্য করে বলল, মুরগি খাওয়ানোর নাম করে তুই ঠান্ডা দিয়ে মার্ডার করতে এসেছিস আপু? বিরক্ত হলো প্রিয়স্মিতা। পুকুর পাড় ছাড়িয়ে পাঁচিলের দিকে যেতে যেতে বলল, ভাত না বলে চুপচাপ আয়। ওইদিকে তো রাস্তা নেই আপু, গেট তো এইদিকে। জানি, কিন্তু ওকে পেট মোটা মোটা গোফওয়ালা তোর জামাই পাহারা দিচ্ছে, বেরোতে দেখলেই হাতে অফিসে কমপ্লেন করবে। তাহলে এদিকে যাব কিভাবে? জানি, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলতে বলতে দুজন সেই বিখ্যাত পেয়ারা গাছের সামনে এসে দাঁড়ালো। প্রিয়তা কংক্রিটের উঁচু পাঁচিল আর তার দিকে তাকিয়ে বলল, মই তো নেই আপু। প্রিয়স্মিতা পেয়ারার গাছটা পরখ করতে করতে বলল, লাগবে না। তাহলে কিভাবে যাব? পাঁচিল টপকে। বিষময় চিৎকার বেরিয়ে এলো প্রিয়তার মুখ থেকে। হ্যাঁ, পাঁচিল টপকে ওপারে যাব, এমন রিয়াকশন দেওয়ার কি আছে? প্রিয়তা বিষময় ছুঁড়ে ফেলে ঘুরে আপত্তি জানিয়ে বলল, অসম্ভব, তোমাকে আমি পাঁচিল টপকাতে দেব না এই অবস্থায়। ধুর, কিচ্ছু হবে না। জাস্ট 5 উইক আপু। আপু, আমার গ্রিল চিকেন খাওয়া লাগবে না, বাড়ি চলো। আরে ক্যাচাল করিস না তো, আমার অভ্যাস আছে, আয়। কিন্তু আমার অভ্যাস নেই, আমি শিখিয়ে দেব। অনেক না নিষেধ করেও প্রিয়স্মিতাকে রাজি করাতে পারল না প্রিয়স্মিতা হাতের সাহায্যে গাছে জমে থাকা কুয়াশা সরিয়ে দিয়ে বলল, সাবধানে দেখিস, পা পিছলে পড়ে যাবি। প্রিয়তার ভয় লাগছে গাছে উঠতে, তবুও জামা সামলে সাবধানে পেয়ারার গাছে পা রাখলো। হ্যাঁ, ওইদিকে ডালটা শক্ত করে চেপে ধরে নিজের ডালটাতেই পা রাখলো। প্রিয়তা ঢোক গিলে বলল, ভয় লাগছে আপু? তুই না আমার বোন। গ্রেট, প্রিয়স্মিতার বোন। হ্যাঁ, এরপর ওপরের ডালটাই পা রাখ। প্রিয়স্মিতার কথা মতোই পেঁচিয়ে পেঁচিয়ে গাছ উঠতে লাগলো প্রিয়তা। ওপর থেকে নিচে তাকাতে বিশাল এক চিৎকার দিল, চুপ, চেঁচাস কেন? প্রিয়তা ঠোঁট উল্টে বলল, আপু অনেক উঁচু, এক লাফ দিলেই প্রিয়তা সোজা পটল তুলবে। প্রিয়তার কথা শেষ করতে পারল না, তার পূর্বেই টপ টপ করে গাছ বেয়ে পাঁচিলের ওপর পড়ল প্রিয়স্মিতা। আর কিছু বলার আগেই প্রিয়তার হাত চেপে ধরে দিল লাভ। দুই বোন একসাথে মুখ থুবড়ে পিচ ঢালা রাস্তায় পড়লো। দুজনেই ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নিল। হাঁটু আর কোনোয়ে ব্যথা পেয়েছে দুজনেই। প্রিয়তা জামা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। প্রিয়স্মিতার হাত ধরে বলল, ব্যথা পেয়েছো? প্রিয়স্মিতা ঝটপট উঠে দাঁড়িয়ে বলল, তোর দুলাভাই ব্যতীত আমাকে ব্যথা দেওয়ার সামর্থ্য আর কারো নেই। হ্যাঁ চল, তুই বুঝবি না। প্রিয়তা হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, আমরা এখন কোথায় যাচ্ছি? এখান থেকে 1 কিলোমিটার দক্ষিণে এক বেটার বিশাল মুরগির ফার্ম আছে। তো তো আর কি, যাব আর একটা তুলে আনবো। হ্যাঁ, তুই কি সুন্দর কথা। আমরা আমরা চিব আমরা যাব জীবনে এখানে যাবো হতো হয়তোবা, আর আমাদের দিয়ে দিবে? প্রিয়স্মিতা বাঁকা হাসলো, দেবে না তো জানি, তাই তো ঝেপে নিয়ে আসবো। কথা শুনে সাথে সাথে দাঁড়িয়ে পড়লো প্রিয়তা। চোখ বড় বড় করে বোনের দিকে তাকিয়ে বলল, ঝেপে নিয়ে আসবো মানে কি, চুরি? আরে ধুর, এটাকে চুরি বলে না, এটাকে বলে হাতের কাজ। প্রিয়তা উল্টো ঘুরে দ্রুত দৌড় দিতে দিতে বলল, অসম্ভব, এসব চুরি চেষ্টামের মধ্যে আমি নাই। প্রণয় ভাই জানতে পারলে ভীষণ মারবে। দৌড় দিতে গিয়ে আহা বলেই বেনি ধরে আর্তনাদ করে উঠল প্রিয়তা। প্রিয়স্মিতা ওর বেনি দুটো পেঁচিয়ে ধরেছে। আমার সাথে জেদ দেছিস? আমার সাথে চুরিতে যোগদান না করে আমি তোকে মেরে তক্তা বানিয়ে দিব। প্রিয়তা অসহায় চোখে তাকালেও প্রিয়স্মিতা পাত্তা দিল না। অগত্যা ভয়ে প্রিয়তা চলল চুরির উদ্দেশ্যে। 20 মিনিট হেঁটে ওরা এসে পৌঁছালো মোনাফ মিয়ার মুরগির খামারে। চারদিকে ধু ধু কুয়াশা, আশেপাশে জনমানবের চিহ্ন নেই। খামারের পেছনে কলা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে দুজন। ভয়ে প্রিয়তার হাঁটু রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। প্রিয়স্মিতা সতর্ক নজরে আশেপাশে দৃষ্টি ঘোরালো, অতঃপর প্রিয়তার দিকে একটা হুস্কি টুপি দিয়ে বলল, এটা পরে নে।
মাস্কি টুপি। ঝটপট বলে নিজে লাল একটা মাস্কি টুপি পরে নিল। এবার পাক্কা চোর লাগছে দুটোকে। প্রিয়স্মিতার চেহারা দেখেই ভয়ে ফিক করে হেসে দিল প্রিয়তা। দাঁত না কেলিয়ে তাড়াতাড়ি আয়, না হলে ধরা পড়লে একটা মারও বাইরে পড়বে না। প্রিয়তাও হাসি থামিয়ে টুপিটি পরে নিল। দুজনেই চক্ষু ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। ওরা পা টিপে টিপে আড়াল থেকে বেরিয়ে এলো। আশপাশে দেখতে দেখতে খামারের দরজার সামনে এসে দাঁড়ালো। ঠিক দরজায় ইয়া বড় বিশাল তালা ঝুলছে। প্রিয়তা নিরাশ হয়ে বলল, এটা তো তালা ঝুলছে আপু। হ্যাঁ তো কি, আমাদের জন্য খুলে রাখবে নাকি পাগল? বলতে বলতে পকেট থেকে একটা চাবি বের করলো প্রিয়স্মিতা। প্রিয়তা অবাক হয়ে বলল, এই তালার চাবি তুমি কোথায় পেলে? এটা এই তালার চাবি না, সব তালার চাবি মাস্টার কি। এটা বলতে বলতেই তালা খুলে ফেললো প্রিয়স্মিতা। প্রিয়তা শুধু চোখ গোল গোল করে দেখলো তা। সে কখনো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি তাকে কখনো এসব করতে হবে। ওরা দুজন চারপাশ দেখে ফুরুত করে খামারের মধ্যে ঢুকে পড়লো। সাথে সাথেই ভেতরের ব্যবসা গন্ধে পেট গুলিয়ে আসলো। প্রিয়তা অর্ণা দিয়ে নাক মুখ চেপে নিল। প্রিয়স্মিতার অবস্থা দেখে চাপা গলায় ধমকে উঠলো, একদম এখানে বমি করবি না, সামান্য মুরগির গুড়ের গন্ধ। প্রিয়তার মুখ কুচকে বমি পাচ্ছে। সে শ্বাস টেনে বলল, চুরি করে মুরগি খাওয়ার এক্সপেরিয়েন্স তোমার থাকলেও আমার নাই। এক ঝটকায় যা করার করো, না হলে আমি এখানেই জ্ঞান হারাবো। ঠিক আছে দাঁড়া, দেখছি। প্রিয়স্মিতা এক সিরিয়াসভাবে বেশ কয়েকটা ঘর দেখলো, যার মধ্যে মধ্য সাইজ অনুযায়ী ছোট্ট মুরগি রাখা, সবাই পোল্ট্রি মুরগি। প্রিয়স্মিতা ধিমি পায়ে এগিয়ে গিয়ে খপ করে ধরলো 4 কেজি ওজনের মুরগি তুলে নিল একটা। প্রিয়তার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মুরগি দেখে বিস্ময় বলল, এত বড়? চুপ করে দাও। যখন মারবো তখন ছোটখাটো কেন মারবো, বড় সড়ই মারি। ঠিক আছে চলো পালাই। কথা শেষ করতে পারলো না প্রিয়তা। তার পূর্বেই সকাল সকাল ক্যারারে খামারে কর্কশ আওয়াজ শুনে বুকের ভেতর ছলাৎ করে উঠল। প্রিয়তা ভয়ে মুখ চোখ তাকিয়ে প্রিয়স্মিতার দিকে। আপু এবার মুখের কথা মুখে রেখে গেল। তার পূর্বে প্রিয়তার থেকে চেপে ধরে দরজার আড়ালে লুকিয়ে পড়ল। লোকটা চেঁচাতে চেঁচাতে দরজা লাগিয়ে ভেতরে প্রবেশ করতেই আতর্কিত শৈলে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল। প্রিয়স্মিতা মাত্র এক হাতের ধাক্কাতেই সামলাতে পারল না লোকটা। চেঁচিয়ে উঠল সে। লোকটা মুখ থুবড়ে পড়ল। প্রিয়স্মিতা চেঁচিয়ে বলল, পালা বোন। তার ভয়ে প্রিয়তার কলিজা লাফাচ্ছে। 2 বোন ছুটে খামার থেকে বেরিয়ে আসে। এক হাতে ঝুলছে ইয়া বড় একটা মুরগি। লোকটা চেঁচিয়ে উঠলেন, ওই কে কোথায় আছিস? চোর পালাইলো, ধর ধর। চেঁচিয়ে চেঁচিয়ে পুরো পাড়া মাথায় তুলল সে। ওদের চিৎকার শুনে লোকটার ছেলেরা দৌড়ে এলো। আব্বা আব্বা কোথায় চোর? লোকটা তেতে উঠে বলল, বান্দির পুত চোর আমার মাথার ওপর দিয়া পালাইলো, দেহস না? কিন্তু ততক্ষণে প্রিয়স্মিতা হাওয়া। মোবাইল ফোনের ঝংকার তোলার শব্দে সকাল সকাল ঘুমটা চটে গেল প্রণয়ের। চরম বিরক্তিতে সে কপাল কুঁচকে বালিশে মুখ গুজে পড়ে রইল, ফোনটা কেটে যাওয়ার অপেক্ষায়। কিন্তু সে ঘুরে বালি প্রণয়ের ভাবনার জল ঢেলে দিয়ে কল কাটার সাথে সাথেই আবার অসভ্য যন্ত্রণাটা দ্বিগুণ শব্দ তুলে কানের কাছে বেজে উঠল। আর চুপ করে শুয়ে থাকতে পারলো না প্রণয়। এক প্রকার বাধ্য হয়ে ফোন রিসিভ করে কানে ধরলো। হ্যালো, হোয়াট? আলা জবাব, সুবহ সুবহ কিয়া বানাইয়া বেহেরা দিলা, খুশি কর দিয়া। চিকেন লেগ পিসে কামড় দিয়ে রসিয়ে রসিয়ে কতটুকু বলল অরণ্য। ড্রয়িং রুমের গোল টেবিলে চারপাশে সোফায় গোল হয়ে তাকে জাকিয়ে বসেছে অরণ্য, সমুদ্র, রাজপ্রেম, তন্ময়, প্রিয়তা, প্রিয়স্মিতা, থিরাথরি, অভিরাজ। সবার হাতেই চিকেনের বড় বড় পিস। সবার সামনে টেবিল ভর্তি করে রাখা হিউজ 3 বল বারবিকিউ চিকেন, সাথে টমেটো সস, চিলি সস, মেয়োনিজ সহ বেশ কয়েক পদের কোল্ড ড্রিঙ্কস। তাদের একজনের মুরগি খাওয়ার স্পিড দেখে যে কেউ নিঃসন্দেহে বলে দেবে এরা শিয়াল ফ্যামিলি থেকে বিলং করে। তাদের থেকে কিছুটা দূরে আলাদা চেয়ারে বসে সকালে চা পান করছেন কর্ত্রীগিন্নিরা। শিকদার বাড়ির পুনরায় আগমন ঘটেছে প্রণয় প্রিয়তার নানি গুলবাহার বানুর। তিনি দূরে বসে প্রাণ ভরে নাতি নাতনিদের দেখছেন।
প্রিয়তা ককের গ্লাসে চুমুক দিয়ে বলল, শিয়ালের মতো শুধু মুরগির ভক্ষণ করলে হবে? কেমন রেঁধেছি বলতে হবে না? আমার ফিডব্যাক চাই। সমুদ্র নিচের চিকেনটা প্রিয়তার মুখের সামনে ধরে বলল, খা তোর ফিডব্যাক। থিরা মুখ লটলাটে নিয়ে বলল, ঠান্ডার মধ্যে আপুরা গরম গরম বারবিকিউ বানিয়ে দিয়েছে, খাচ্ছি, কিন্তু কি যেন একটা খালি খালি লাগছে। থিরার কথায় তন্ময় তাল দিয়ে বলল, হুঁ ঠিক ভাইবা জমছে না, একটা গান ধরো। কেন গান শুনবি? বুড়ো নাচিয়ে শুধালো প্রেম। তন্ময় উৎসাহিত হয়ে বলল, এমন একটা গান যেটাতে ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকবে। প্রেম বলল, ঠান্ডায় তাতে দাঁত লেগে যাচ্ছে আর তুই কোল্ড গান শুনতে চাস? বাহিরের পিলারে 5 মিনিট বেঁধে রাখলে বরফে জমে মমি টমি হয়ে যাবি, তখন বুঝবি ঠান্ডা গান কেমন লাগে। প্রিয়স্মিতা তন্ময়ের পক্ষ নিয়ে বলল, হ্যাঁ একটা জোস গান হলে মন্দ হয় না। অরণ্য সবার মতিগতি দেখে হাত তুলে বলল, ওকে ভাই লোক, কাম ডাউন, মেহুনা গান আমি গাইব। এক বাক্যে উপস্থিত সকলের মুখ শুকিয়ে চুন হয়ে গেল। প্রিয়তা দুপাশে মাথা নাড়িয়ে ইশারায় বোঝালো, না প্লিজ, সকাল সকালে এই অত্যাচার নিতে পারবো না। প্রেম বোনকে চোখের ইশারায় আশ্বাস দিয়ে আসলে উদ্দেশ্য করে বলল, থাক থাক, এই সকাল সকাল আর গান শুনতে হবে না। তন্ময় দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, কি দরকার সকাল সকাল গান শোনার, আমরা বরং দুপুরেই শুনবো। পাশ থেকে থিরা বলল, সহমত। অরণ্য ভুরু কুঁচকে ভাই বোনের দিকে তাকালো। এরা কি কোনোভাবে তার প্রতিভাকে অপমান করছে? না, এগুলো তো তার শিল্পের কদর বুঝলো না। প্রিয়স্মিতা সকলের পাল্টি খাওয়া দেখে বলল, কেন ভাইয়া, গান গাইলে কি সমস্যা? ভাইয়া তুমি গাও তো, আমি শুনবো। মুখ চোখকে করে উঠল অরণ্যের। বোনের কথা শুনে মোটিভেটেড হয়ে গেল। প্রিয়স্মিতা গাল টেনে দিয়ে বলল, দিল খুশ কর দিয়া বেহনা, তুই আমার আসল বোন। পাশ থেকে প্রিয়তা তেতে উঠে বলল, তাহলে আমি কি? অরণ্য হাই তুলে ভাবলেশীন ভাবে বলল, সেজে চাচ্ছু আমার চোখের সামনে তোকে ড্রেন থেকে তুলে এনেছে ভাইয়া। অরণ্য পাত্তা দিল না। থিরাকে বলল, যা তো ভুটকি, আমার ঘর থেকে গিটারটা নিয়ে আয়। থরি মাথা দুলিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। আচ্ছা ভাইয়া। প্রিয়তা প্রিয়স্মিতার কানের কাছে ঝুঁকে গিয়ে ফিসফিসে বলল, আমাদের পেছনে এই বাস না দিলেও চলতো। কেন? একটু অপেক্ষা করো, নিজেই বুঝতে পারবে। অনেকক্ষণ যাবৎ শুকনো মুখে বসে আছে রাজ। সমুদ্র ব্যাপারটা লক্ষ্য করে বলল, কি ব্যাপার শেষদা, দিন দুনিয়ার মায়া কাটিয়ে কোন অপসরা খেয়ালে ডুবে আছো? সমুদ্রের কথায় সকলে সরু চোখে তাকালো রাজের দিকে। প্রশ্ন শুনে আবারও ভাবলেশীন অতিতলে থেকে তলিয়ে গেল যেন রাজ। চিন্তিত কণ্ঠে বলল, জটিল সমস্যায় ফেসে গেছি। আজ ভোর রাতে ডেকে তুলে তোদের ভাবে বলেছে সে নাকি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে, অথচ সে লজ্জাবতী গাছ কবে ছিল তা ভেবেই 5 ঘন্টা যাবত আমি ডিপ্রেশনে আছি। তন্ময় গালে হাত দিয়ে গম্ভীর গলায় বলল, শেষদার অবস্থা দেখে মাঝে মাঝে মনে হয় আজীবন আইবুড়ো থেকে যাব। আবারও মেজদার ছোটদার অবস্থা দেখে মনে হয় ভিক্ষা করে হলেও একখান বউ আনি। ধর্ম সংকট। পাশ থেকে তাল মিলিয়ে বলল অরণ্য, এই নাও ভাইয়া, বলে কালো গিটারটা এনে দিল অরণ্যের হাতে থরি। সকলের মুখ দেখে মনে হচ্ছে কেউ তাকে জবরদস্তি করে নিমপাতা খাইয়ে দিয়েছে। অরণ্য চোখ বুজে গিটারের তারে টুংটাং শব্দ তুলে আওয়াজে গাইতে শুরু করলো, লা 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 লু 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 লু, আ হা 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 হো হো হো। যদি প্রতি রাতে এক খাটে ঠান্ডা লেগে যায় তবে বউটা কোথায়? কাজ করে না মাথায়। যদি প্রতি রাতে একা একা গান গাইতে হয় তবে গায়িকা কোথায়? আমার গায়িকা কোথায়? যদি ঠান্ডা হয়ে যায় সব কম্বলের কাঁথা, তাহলে বারে বারে মনে পড়ে বিয়েরই কথা। যদি মাঝরাতে টাস করে ঘুম ভেঙে যায় তখন একা চিৎপটাং করি, আয় আয় আয়। তোমরা বুঝো না কেন বেচারা কতটা অসহায়। তাই বুঝি তোর বউ লাগবে? পেছন থেকে ভেসে আসা গুরুগম্ভীর আওয়াজে ততক্ষণে অরণ্যের গান ফুল স্টপ লেগে গেছে। হাফ ছেড়ে স্বস্তি নিঃশ্বাস ফেল সকলে। বেচারাদের কান দিয়ে রক্ত বেরিয়ে আসার উপক্রম। শব্দ শুনে সকলেই মাত্র পেছনে ফিরে চাইল। শান্ত ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নেমে আসছে প্রণয়। দৃষ্টি মাত্রারিক্ত শীতলতা। অন্যদের নজর টলমালো, তবে প্রিয়তার চোখ সবার আগে আটকালো হাতে চিকন ললিপপটার দিকে। সঙ্গে সঙ্গে ভেতরে ভেতর গুটি গেল প্রিয়তা। মনে মনে বিড়বিড় করে বলল, কি ব্যাপার, এই শয়তান বেটা হাতে লাঠি নিয়ে আসছে কেন?
কিছু আবার জানতে পারলো নাকি? প্রণয় ওদের সম্মুখে এসে দাঁড়ালো, টেবিলের পানে তাকিয়ে দেখলো প্লেট ভর্তি মাংস। প্রিয়তা চোখে তাকিয়ে আছে প্রণয়ের দিকে, সে চোখে মুখে শান্ত করে ওকে দেখে যাচ্ছে। কাঙ্ক্ষিত অসংখ্যায় কলিজা লাফতে ওঠে প্রিয়তার। ততক্ষণে কানে বিকট টান অনুভব হলো, শব্দ করে আহা করে উঠল প্রিয়তা। প্রণয় কান টেনে বসা থেকে দাঁড় করিয়ে দিয়েছে, ভয়ে গুটিয়ে গেছে প্রিয়তা। শরীরে জোরে জোরে মৃদু কম্পন হলো। প্রণয় 2 সেকেন্ড শান্ত চোখে দেখলো কাঁপাকাঁপি, অতঃপর 2 হাত বুকে ভাঁজ করে ক্যাট করে কণ্ঠে বলল, আমার চোখ ফাঁকি দিয়ে সকালে কই গিয়েছিলি তুই? চমকে ওঠে প্রিয়তা। প্রিয়স্মিতা কপাল কুঁচকে তাকালো প্রণয়ের দিকে। আচমকা বজ্র কণ্ঠে ধমকে উঠল প্রণয়, কানে কম বড় হয়ে গেছিস? কি বলছিস শুনতে পাস না? সকাল সকাল আমার পাশ থেকে উঠে চুপি চুপি কোথায় গিয়েছিলি? পুরুষালী এক হুঁকসি কণ্ঠে কেঁপে ওঠে বড় থেকে ছোট প্রত্যেকে। বড়রা অন্য পাশ থেকে এপাশে চলে এলো। প্রিয়তা কিছু বলবে তার পূর্বেই গুলবাহার বানুর মাঝে হাত ঢুকে বলল, এটা কেমন অনাসৃষ্টি মার্কা কথা? আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ হয়ে একটা যুবতী মেয়ের গায়ে হাত তোলো? বিয়ে ছাড়া এক ঘরে রাত কাটিয়েছো তোমরা? ছিছি। গুলবাহার বানুর কথায় টনক নড়ল সকলের। আবার অনেকগুলো বিষময় দৃষ্টি আপাতত পতিত হলো তাদের দিকে। সেদিকে পাত্তা দিল না প্রণয়। প্রিয়তার কান ধরে বলল, কি হলো উত্তর দে, সকাল সকাল কই গিয়েছিলে তুই? চিৎকার শুনে ভয়ে কান্না করে দিল প্রিয়তা। কোনো কথাবার্তা ছাড়া সর্বসময়কে ঝাঁপিয়ে পড়ল প্রণয়ের বক্ষে, মুখ গুজে দিয়ে টেনে টেনে বলল, আমার অনেক বড় ভুল করে ফেলেছি প্রণয় ভাই, আমি ইচ্ছে করে করিনি, মাফ করে দিন। আমি এমনটি আর কোনোদিনও করব না, প্লিজ আমার ওপর রাগ করবেন না। বলতে বলতে ফুঁপিয়ে উঠল প্রিয়তা। প্রিয়তা বড় বড় চোখে করে তাকিয়ে চোখের পানি ফেলছে, নিমিষে রাগ গলে গেল প্রণয়ের। দীর্ঘশ্বাস ফেলে বুকে মিশিয়ে নিল নিচের প্রাণ পাখিটাকে, মাথায় হাত রেখে তুলনামূলক নরম গলায় বলল, এটা তোর প্রণয় প্রথম ভুল, আর এটাই তোর শেষ ভুল ভেবে মাফ করে দিলাম। এখন যেন আর কখনো হতে না দেখি। তোর যা লাগবে তুই আমাকে বলবি, প্রয়োজনে প্রণয় সেই তার কলিজা বের করে তোর হাতে দেবে, তবুও ও নেচে এসে তোকে হাত দিতে দিবে না। হুম হুম বুকে মুখ গুজে বলল প্রিয়তা। ছুঁয়ে কথা দে আমায়। আপনাকে ছুঁয়ে কথা দিলাম, হাসলো প্রণয়। ঘটনার আগামাথা কিছু বুঝলো না উপস্থিত কেউ, তবে তাদের সর্বসম্মুখে ঘনিষ্ঠতার দৃষ্টিকটু লাগলো সকলের। গোলভরবান অভিব্যক্তি, উনার চুলগুলো তো আর বয়সে পাকেনি, পেকেছে অভিজ্ঞতায়। তিনি তাই অভিজ্ঞ। তিনি চোখ পাকিয়ে দেখে ভেতরের সম্পর্ক বুঝে নিলেন, কিন্তু হারাম হালালের তো একটা ব্যাপার আছে। পরিস্থিতি লজ্জাজনক। হালকা কাশলেন সাদমান শিকদার, তবু প্রণয়ের বক্ষ থেকে মুখ তুলো না প্রিয়তা। আরো গভীরভাবে ঢুকতে চাইলেও খলিল শিকদার মুখ বাঁকিয়ে বলেন, ছি ছি, কি ভেল্লাপনা হচ্ছে, বড় ছোট হুঁশ নেই, যত সব নায়েজ কাজকর্ম, বিয়ে ছাড়াই নাকি এক ঘরে, ছিছি এই বাড়িতে দিন তিন। এটুকু বলে থেমে গেল খলিল শিকদার। প্রণয়ের রক্তিম চোখ দেখে বাকিটুকু আর বলার সাহস হয়নি তার। প্রণয় সরাসরি সাদমান শিকদারের দিকে চেয়ে বলল, আমাদের ব্যাপারে আপনাদের এত দুশ্চিন্তা না দেখালেও চলবে। ভালোবাসি, তাই বিয়েও করে নিয়েছি। ও আমার বউ, আর এই পৃথিবীতে শেষ আপনজন। ওকে কথাবার্তা বলতে হলে সাবধানে বলবেন, জানেন তো ও ছাড়া আমার আবার হারানোর কোনো কিছুই নেই। বলে দ্রুত পায়ে চলে গেল প্রণয়। পেছনে ফেলে দিল হতভম্ব হয়ে চেয়ে থাকা গোটা পরিবার। তারা দেখলো শুনলো, তবে বিপক্ষে কেউ একটা কথাও বলল না। নিজেদের রক্তের হলেও এই ছেলের ভয় তাদের সকলের মাঝে আছে। সত্যি এই মেয়ে তার যে যা ইচ্ছা তাই করতে পারে, আর কেউ কিছু বলার অধিকার রাখে না। আসলে তাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া তাদের যার কিছু করার নেই। গোলবার বানর মুচকি মুচকি হেসে চাইল প্রিয়তার দিকে, কানে কানে বলল, তোর কপাল তো সবার থেকে বেশি চওড়া নাতনি। আমার 83 বছর বয়স জীবনে এমন ভালোবাসা আমি আর দ্বিতীয় পুরুষের চোখে দেখি নাই, কিন্তু সামলে এমন পুরুষ সোহাগ করার সময়। বলেই থেমে গেলেন গুলবাহার বানু। নানির কথা শুনে সারা শরীরের পশম দাঁড়িয়ে গেছে প্রিয়তার। চোখ বড় বড় করে তাকালো গুলবাহার বানুর দিকে। গুলবাহার বানু মিষ্টি মিষ্টি হাসলেন। লজ্জায় দৃষ্টি নত করলো প্রিয়তা। ফর্সাকালে দুটো টসটসে পাকা টমেটোর মতো লাল বর্ণ ধারণ করেছে। সকলেই অবাক দৃষ্টে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। প্রিয়তা লজ্জা শরম দাবিয়ে রেখে গুলবাহার বানুর হাত চেপে ধরে বলল। গুলবাহার বানু মুচকি এসে বলল, উপদেশ চাই নাতনি। প্রিয়তা অসহায় মুখে মাথা ওপর দিয়ে ঝাঁকালো যেন। গুলবাহার বানু এবার উচ্চস্বরে হেসে উঠল। প্রিয়তার হাত চেপে ধরে যেতে যেতে বলল, চল তোকে আজ এমন টোটকা দেখাবো যে এক বাড়িতেই বিড়াল মরে যাবে। প্রিয়তার সুন্দর সতেজ মুখখানা
আষাঢ়ে কালো মেঘ ছেয়ে গেছে। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে নিরাশ কণ্ঠে বলল, তোমার নাতির মতো খচ্চর বেটা দুনিয়াতে দুটো নেই, জানো না নেও। কত কিছু করি শুধু একটু দেখবে বলে, কিন্তু কি নাকের ডগা কি ভাব নিয়ে থাকে বলাই যায় না। না জানি কোন প্রিন্স চার্মিং। গোলবার বানু নাতনির মাথায় হাত রেখে গাঁটটা মেরে বললেন, ওরে সেমরি, পুরুষ মানুষ কি ওইভাবে বশ করা যায়? অন্যভাবে করতে হয়। আউচ! মাথা ডলতে ডলতে অসহায় চোখে তাকালো প্রিয়তা। ন্যাকা কান্না করে বলল, সব বয়স করে দেখেছি, কোনো কিছুতেই লাভ হয়নি। গুলবার বানু ভাব নিয়ে বললে, তোমার নানারও এমন ভাব ছিল, কিন্তু আমি একদম সোজা করে দিয়েছি। শোন, তুই যদি আমার কথা মতো চলিস, তাহলে তোর জামাই তোর কথা মতো চলবে। চোখ চকচকে উঠল প্রিয়তার। অধৈর্য হয়ে বলল, কিভাবে? গুলবার বানু কানে কানে গিয়ে কি যেন শিখিয়ে দিলেন। ইনায়া বিছানায় পা ছড়িয়ে বসে ঘাউস ঘুস ঘুস করে ফল খাচ্ছে, ঘাপস ঘুপুস করে ফল খাচ্ছে। ভালো মতো হাঁটাচলা করতে পারে না সে। পা দুটোতে পানি জমে কলা গাছ। দু একদিনের মধ্যে হয়তো নতুন অতিথির আগমন ঘটবে শিকদার বাড়িতে। ইনু আসবো? বাহিরে দাঁড়িয়ে দরজায় নক করলো প্রিয়তা। ইনায়া উকি মেরে দেখলো, বাবা তুই এত ভদ্র হলি কবে থেকে? আয়। প্রিয়তা লাফিয়ে ঘরে ঢুকলো। ইনায়ার ফলের বাটি এগিয়ে দিয়ে বলল, টুস। প্রিয়তা বসে পড়লো ইনায়ার পাশে। ফলের বাটি থেকে এক টুকরো আপেল নিয়ে মুখে পুরে দিল। ইনায়া মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। আমার ভাই একদম সত্যি চিনেছিল তোকে। তুই কি ভুল চিনেছিলি? আলবাত, আমি ভাবতাম তুই মুটকি, কিন্তু তুই আসলে কিউট, পিউট, গুলোমুলো একটা রসগোল্লা ঢং। সত্যি? সন্দেহ কপালে ভাঁজ পড়লো ইনায়ার। ভুরু কুচকে শুধালো, কি মতলব? প্রিয়তম কাঁদা কাঁদা করে বলল, ছি ইনু, ছি। তুই ভাবছিস আমি শুধু মতলবে তোর কাছে আসি? প্রিয়তা গাল ফোলালো। ইনায়া উঁচু পেটে হাত বুলিয়ে বলল, দেখছিস বাবু, তোর মা তোর ফুপিকে কিভাবে অপমান করছে। এক নম্বরে কুটনি মহিলা। ইনায়া ওর ভাবসাব দেখে বাঁকাশে বলল, তোমার পেটেও খুব তাড়াতাড়ি একটি দূরের বাচ্চা চলে আসবে বান্ধবী, সবুর করো, আমি কিন্তু সব জানি। ইনায়া প্রিয়তা ফোঁস করে শ্বাস ছাড়লো। নিরাশ কণ্ঠে বলল, আমি সেসবের ভাবনা সম্ভব করে দেখি না। তবে হবে হবে। তবে আমাকে কি কথা দিয়েছিলি মনে আছে তো? কি? এই যে আজ থেকে ঠিক 13 বছর 7 মাস আগে ক্লাস 2-তে থাকাকালীন তুই কথা দিয়েছিলি আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিবি। আমার ছেলে কিন্তু হয়ে গেছে। কিন্তু প্রিয়তা বিরক্ত হয়ে বলল এবার। ইনায়া ওয়ার্ডরোব খুলে একটা সিঁদুররাঙা শাড়ি বের করলো। গাছে কাঁঠাল গোফে তেল। তোর ছেলের শাশুড়ির এখনো বাসরি হয়নি, আর তুই ছেলের বউয়ের স্বপ্ন দেখছিস? ছি, এখনো বাসর করতে পারিসনি? আমার মতো জামাই তো আর তোমার জোটে নাই, তাই তুমি বুঝবে না, বলে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে পড়লো প্রিয়তা। ইনায়া মনে মনে বাঁকাশে বলল, বাসর করার খুব শখ তোমার ননদিনী। নিশীথ রজনী পীড়া মিশ্রিত সুখদহনে যখন পিষ্ট হয়ে যাবে, তখন বুঝবে কত গরম, কত গমে, কত ধান, কত ময়দা, সব। ইনায়া ভাবনা শেষ করতে পূর্বে ওয়াশরুমের দরজা খুলে শাড়ির আঁচল ঠিক করতে করতে বেরিয়ে এলো প্রিয়তা। এলোমেলো চুল, শাড়ি, লাল শাড়িতে যেন একদম লাল টুকটুকে পুতুল বউ লাগছে প্রিয়তাকে। হাঁটার তালে উন্মুক্ত ললাটে কেশ গুচ্ছ দুলছে কোমরের নিম্নভাগে। হালকা আঁচল সরে গিয়ে দৃশ্যমান হয়েছে ফর্সুদরের কিছু অংশ। চোখ ধাঁধানো আগুন রূপে থমকে আছে ইয়ানা। নিজের অজান্তে মুখ থেকে বেরিয়ে আসে, মাশাল্লাহ। মেয়ে হয়ে চোখ ফেরাতে ব্যর্থ সে। প্রিয়তা হেলে দুলে সামনে এসে দাঁড়ালো। ঢং করে বলল, কিরে মুটকি, কেমন লাগছে আমাকে? ইনায়া বাঁকা হাসলো। প্রিয়তার মসৃণ পেটে স্লাইড করে বলল, ইস, পুরোই রসগোল্লা। আই তোকে একটু জড়িয়ে ধরে ফিল নেই। এমন ঘাসামাল চোখে দেখলেও শান্তি। চোখ বড় বড় করে লাফিয়ে উঠলো প্রিয়তা। নাক মুখ কুচকে বলেছি, তোর নজর তো খারাপ। ইনায়া হেসে ফেললো। তবে যাই বলিস বান্ধবী, তোকে কিন্তু কড়া লাগছে। প্রিয়তা নাক ওপরে তুলে ভেঙচি কাটলো। এই জন্যই তো তুই গুলু আলুর মতো। না হলে আমার ভাই তোমাকে কন্ট্রোল করতে পারতো না। ভাই তার রাস্তা। তোর মেরুন লিপস্টিক কই? ইনায়া 4 নাম্বার ড্রয়ারের দিকে ইশারা করে বলল, ওইটাতে দেখ। প্রিয়তা ওর কথা মতো ড্রয়ার খুলে অনেকগুলো লিপস্টিকের মধ্য থেকে কাঙ্ক্ষিত লিপস্টিক খুঁজে বের করলো। ইনায়া ভুরু কুচকে বলল, এটা তো ম্যাচ প্রুফ, একটু বেশি ডার্ক। এবার ঠোঁটে দিলে রিমুভার ছাড়া উঠবে না। প্রিয়তা বাঁকা হাসলো। একটা মেরুন লিপ লাইনার নিয়ে ঠোঁট দুটো
আঁকাতে আঁকাতে বলল, এটাই তো চাই বান্ধবী। ইনায়াও বাঁকা হেসে বলল, ওকে, কাল সকালে যেন সুখবর পেয়ে যাই। প্রিয়তা জবাব দিল না। ঢাক মেরুন লিপস্টিক দিয়ে ফ্লাকি ঠোঁট দুটো গাঢ় করে নিল, গোলাপি পাপড়ির মতো করে নিল একদম। লাল শাড়ির সাথে লাল লিপস্টিকটা দুর্দান্ত মানিয়েছে প্রিয়তা ইনায়ার থেকে চেয়ে। ইনায়ার বিয়ের সময়কার কয়েকটা মোটা মোটা স্বর্ণের বালা কোমল দুটো হাতে পরে নিল। পাশের ডয়ার থেকে দুটো মাঝারি স্বর্ণের ঝুমকো, এগুলো বের করে পর, তোর সাথে জোস মানাবে। প্রিয়তা তাই করলো। ইনায়ার কথা মতো ঝুমকো দুটো বের করে কানে পরে নিল। এমন স্নিগ্ধ একখানা চেহারা দেখে অন্তর জুড়িয়ে গেল ইনায়ার। চোখের ইশারায় কাছে ডাকলো। প্রিয়তা গিয়ে বসলো ইনায়ার পাশে। ইনায়া চোখের পাতা থেকে একটু কাজল নিয়ে প্রিয়তার কানের লতিতে লাগিয়ে দিল। মুগ্ধ চোখে চেয়ে বলল, তুই অনেক সুখী হ বন্ধু। এই এক পুরুষের জন্য জীবনে যত কষ্ট সয়েছিস তার কোনো তুলনা হয় না। এখন থেকে সারা জীবন এভাবেই খুশি থাকিস, এই দোয়াই করি। হাসলো প্রিয়তা। টুক করে ইয়ানার গালে চুমু খেয়ে বলল, ধন্যবাদ, এখন যাই আমি। চোখে হাসলো ইনায়া। বা চোখে টিপ দিয়ে বলল, অল দ্য বেস্ট। জমাট বাঁধা মেঘলা আকাশে বিচ্ছিন্নতার ছাপ। বাইরে থেকে ঝিরঝিরি বৃষ্টির শব্দ আসছে। সিগ্ধ বারান্দার কোণ ঘেঁষে দাঁড়িয়ে একধানে স্মোক করছে প্রণয়। শিরায় শিরায় ছুঁয়ে যাচ্ছে অনুভূতির জোয়ার। লাল শাড়ি পরিহিত রমণীকে এক পলক দেখে পাগল পাগল লাগছে তার। তার ভয়াবহ ক্রেভিং হচ্ছে মনে। প্রণয় রেলিংয়ে হাত চেপে চোখ বুঝলো। সে বেশ বুঝতে পারছে কুচক্রী নারী তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মনকে সংযত রাখতে দিচ্ছে না। ইচ্ছে তো করছে পুচকে মেয়েটাকে মাথার উপর তুলে একটা আছাড় মারতে, কিন্তু হৃদয় যে অসহায় সেটাও করতে পারছে না। দাঁতে দাঁত পিষল প্রণয়। না চাইতো চোখের সামনে ভেসে উঠল কাজল টানা নীলাভ, বড় বড় চোখ দুটো, হাতের চুড়ি, কানের ঝুমকো। কিছু ভুলতেও পারছে না প্রণয়। ওভাবেই কেউ সাজে একদম ঘায়াল করে ফেলছে তার হৃদয়টা। প্রণয় ঘাড় চেপে ধরে তপ্ত নিঃশ্বাস ফেলল। নষ্ট মনের অবদ্ধ অনুভূতি বেহায়া হয়ে বাড়াই দিচ্ছে। ওই এলোকেশী রমণীর একান্ত পাওয়ার বিদ্রোহের জন্য জারি করছে তারাও। এরা কিভাবে নিজেকে কন্ট্রোল করছে। প্রণয় শিকদারের শরীরে বাস করে অন্য নারীর জন্য বেহাপনা করে চলেছে। বেয়াদব অঙ্গ পতঙ্গ হাতের কাছে পেলে এগুলোকে আগে গুলি করে ফেলতো প্রণয়। উফ, কি যন্ত্রণা। এই ঘরে সর্বত্র যেন মরণ বিষে ছড়াছড়ি। কোথাও এইটুকু শান্তি পায় না প্রণয়। পায়ের পাপাসে থেকে শুরু করে বিছানা চাদর সবকিছু ওই নারীর নিজের গন্ধে মাখিয়ে রেখেছে। নিজের শরীরেও নিজেকে পাগল করে দিচ্ছে প্রণয়। নিজের অবস্থা দেখে নিজে হাসলো। তর্জনী আঙ্গুলের সাহায্যে টোকা দিয়ে সিগারেটের ফিল্টারটা ফেলে দিয়ে বলল, আমার সাথে এক ঘরে দরজা বন্ধ করে থাকলে আমার অজান্তেই তোমার পেটে আমার অংশ, আমার রক্ত চলে আসবে জান। আমি ঠিক সেটাই চাচ্ছি না। চোখ মেলে ফের সিগারেটে টান দিল প্রণয়। যারা বিড়ি খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হাই সন্দেহ ওরা ওর বউ থাকে কেমনে রে আল্লাহ। ঘরে সবকিছু শুকতে শুকতে কর্কশ আওয়াজে এসব বলতে শুরু করেছে প্রিয়তা। জাউরামি দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেল প্রণয়। মনে মনে বিয়াদব বলতে ভুলল না সে। মুখে মুখে তর্ক করে আজকাল বড্ড বাচাল হয়ে গেছে মেয়েটা। বকা তো দিতেই হবে। এসব সাতপাঁচ ভেবে যুক্তসই একটা ঝাড়ি দেওয়ার উদ্দেশ্যে ঘাড় পাকিয়ে পেছনে তাকাতেই দেখ রমণীর পানে দৃষ্টি পড়তেই খেয়ে হারালো প্রণয়। টানা টানা চোখে মায়ায় নিজেকে খুইয়ে ফেললো মুহূর্তেই। এতক্ষণের কঠিন সংযমে যেন শীষ মহলে ব্যর্থ হলো সে। নিজের চোখের কনিশ ভঙ্গুর হলো এই মুহূর্তে। চোখের পলক ফেলছে না প্রণয়। আশানুরূপ ফল পেয়ে মনে মনে খুশি হলো প্রিয়তা। টোটকা কাজ খুশিতে নেচে উঠল। টোটকাটা কাজে উঠেছে। নারীর কথা তো এবার একদম। লজ্জা নেতে পড়ার ভান হলো। লাজুক হেসে নত হলো সে। ওভাবেই তাকিয়ে আছেন কেন? লজ্জা লাগে। হাত নাড়ানোর সাথে সাথে স্বর্ণের কঙ্কন জোড়া ঝনঝন করলো। প্রিয়তার চোখের পলক ঝাপটালো। ওইভাবেই তাকিয়ে থাকবেন না প্লিজ। অকিপটে মাদকতা ছড়িয়ে প্রণয় আলোকহীনভাবে তাকিয়ে রইল সুন্দর রমণীর দিকে। দেখতে দেখতেই সিগারেটের শেষ অংশটুকু জ্বলে হাত পড়ে গেল প্রণয়ের। আউচ! প্রণয়ের অষ্টিপুতর শব্দ তুলতেই প্রিয়তা অভিনয় ঝেড়ে ফেলে ছুটে গেল প্রণয়ের নিকট। বলিষ্ঠ হাতের আঙ্গুল মুঠোয় পড়ে ব্যথাতুর নয়নে তাকালো। চোখে পানি চলে এসেছে। প্রিয়তার আগি কণ্ঠে তেতে উঠে বলল,
পোড়ালেন তো আমার কলিজাটা। আমাকে না কতদিন বারণ করেছিলেন এসব ছাইপাশ, আপনাকে না কতদিন বারণ করেছি এসব ছাইপাশ না খেতে, তারপরও কেন খান? বয়সে বড় হয়েছেন বলে কি আমার কোনো কথাই শুনবে না? সুরালো কণ্ঠে চওড়া ক্ষোভে আভাস পেল প্রণয়। কিছু বলল না, কেবল একদৃষ্টে চেয়ে রইল নীলাভ চোখের গভীরে। তার বেহায়া চোখ দুটো বারবার ঘুরে ফিরে রঞ্জিত লাল টকটকে ঠোঁটের ওপর স্থির। এই যে মেয়েটা ঠোঁটে নাড়িয়ে নাড়িয়ে বাক্য বলছে, সে কি জানে এই মুহূর্তে তাকে কতটা প্রাণঘাত লাগছে প্রণয়ের নিকট? তার এই নিরীহ ঠোঁট দুটো কতটা নিষ্ঠুর শান্তি দিয়েছে ইচ্ছে করে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে প্রণয় প্রিয়তা পুনরায় কণ্ঠে তেজ ঢেলে বলল, আপনি কি স্মোকিং করা কোনোদিনও ছাড়বেন না? আপনি কি ঠিক করেছেন আমার কথা এক কান্দে ঢুকে অন্য কান্দে বের করে দিবেন? সে কি বুঝে ওঠার আগেই তার কোমর চেপে দেওয়ালে ঠেসে ধরল প্রণয়। মুখের ওপর ঝুঁকে এসে গালে হাত রাখলো, কণ্ঠ খাতে নামিয়ে ফিসফিস করে বলল, শুনবো, তোমার সব কথা শুনবো রক্তচাপা। তুমি যা বলবে তাই করব। তুমি যদি বলো তো এইটাই হবে আবরার শিকদার প্রণয়ের শেষ সিগারেট। শুধু মানুষটা তো কাছে আসতে প্রিয়তার ছোট্ট বুকে ভূমিকম্পের ন্যায় শুরু হলো কিছু একটা। হুস্কো ঢেকে গিয়ে গলা ভেজালো, ব্যর্থ প্রয়াস করলো। চোখ তুলে অস্ফুটভাবে জানতে চাইলো শুধু কি। চোখে হাসলো প্রণয়। প্রিয়তার তুলতুলে নরম ঠোঁটে বৃদ্ধা আঙ্গুল বুলিয়ে বলল, সব ছেড়ে দেব যদি বলো। নিঃশ্বাস নেওয়া ছেড়ে দেব। শুধু কি? কণ্ঠটা কেঁপে উঠল প্রিয়তার। শুধু যখন আমার তৃষ্ণা পাবে তখন, তখন আমার তোমাকে চাই। তোমার মধ্যে প্রবাহিত অমৃত সাগরে নিজের অস্তিত্বে বিলীন করে দিতে চাই। বলো রাজি? ঠোঁট কাঁপল প্রিয়তার। শরীর ঝাঁকি দিয়ে উঠল প্রণয়ের পাগল পাগল কথা শুনে। দুটো চোখ কেমন হচ্ছে, অন্তরের গহীনে প্রেমানন্দন শুরু হয়েছে। মখমলের কোণে ঠোঁটে ছুঁয়ে দিল প্রণয়। কাপা কাপা ঠোঁটের দিকে তাকিয়ে শিশুসুলভ ভঙ্গিতে বলল, তোর ঠোঁটের অভাবে কাঁপে কেন জান? ওইভাবে এগুলো কিন্তু আমার তৃষ্ণারও বাড়িয়ে দিয়েছে। কাঁপবে না ভাইয়া। নিজের কথা শুনে নিজে বেকুব বনে গেল প্রিয়তা। বোকা বোকা জবাবে শুনে ঠোঁট বেঁকে হাসলো প্রণয়। আপাত মস্তক কথা কেড়ে নিল। আমি তোর ভাই লাগি? না না না, মানে। কোমর চেপে তুলতুলে শরীরটা মিশে নিল নিজের সাথে প্রণয়। বল কি লাগি? ভাই? আচ্ছা কোন ভাই এইভাবে আদর করে বলতো? মানে তুমি তো খুব সাহসী জান, ভয় পাচ্ছ কেন? তোমার মতো যাওরা এই বাড়িতে কি আর একটাও আছে? তোমার কি ভয় পাওয়া মানায় বলো? আমি ভয় পাচ্ছি না, মানে প্রণয় ভাই। তাহলে আমি কি লাগি প্রণয় ভাইয়ের জান? প্রিয়তা হাঁফাঁস করলো যেন। লজ্জায় প্রণয়ের বুকে মাথা রাখিয়ে হাত বুলালো। আপনি কথা ঘোরাচ্ছেন অন্যদিকে। হুম, আচ্ছা কি কথা? এই যে আমায় কথা দিয়েছেন আপনি আর স্মোকিং করবেন না। করবো না তো, শুধু বল তুই আমার তৃষ্ণা মিটিয়ে দিবি। প্রিয়তা ঘাড় বাঁকিয়ে তাকালো প্রণয়ের দিকে। প্রণয়ের পরময় অবয়কে প্রণয় ফের অস্থির হলো। ঘাড় থেকে চুল সরিয়ে গলার নিচে ধীরে ধীরে চুম্বন করতে করতে বলল, বল না জান, মিথ্যা বলবি না। বিশ্বাস কর, তোর থেকে বড় নেশা ইহলোকে আর কোনো কিছু নেই। এই চুমুকের মতো নেশা পেলে আর কিচ্ছু লাগে না। স্পর্শকাতর নারী শরীরের পুরুষের স্পর্শ পেতেই বরফে ন্যায় জমে গেল প্রিয়তা। ক্ষীণ কণ্ঠে বলল, প্রণয় ভাই। ঠোঁট ছুঁয়ে চেপে ধরল প্রণয়। নেশামগ্ন হয়ে চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না আর প্রিয়তাও। শরীর অবেশ হয়ে আসছে আদরে আহ্লাদে প্রিয়তার ছোট দেহখানা ডুবিয়ে তুলল প্রণয়। আসক্তি সাগরে ডুবে গিয়ে বলল, জান তুই একবার আমায় বলেছিলি আমার ঠোঁট দুটো তোর খুব পছন্দ, তুই বারবার খেতে চাস। আসি খাবি জান? প্রণয় আকুতি মিশ্রিত কণ্ঠে আধো আধো কণ্ঠস্বরে খেচ মেরে বুকে লাগলো প্রিয়তার। পায়ের রক্ত ছলাৎ করে উঠল মাথায়। তুল তুলে গালে না ঘষতে ঘষতে প্রণয় ফের বলল, খাবে পাখি? তুমি যদি আমায় তোমার নেশায় ডুবোতে দাও আমৃত্যু, আমি আর কোনো নেশায় ডুব দেব না। আই প্রমিস। অসহ্য লজ্জায় নুয়ে পড়ল প্রিয়তা। প্রণয়ের কণ্ঠনালীতে না ঘষতে ঘষতে অবিনষ্ট কণ্ঠে বলল, বল না জান, মিথ্যা বলছি না, বিশ্বাস কর। তোর থেকে বড় নেশা আর কিছু নেই। স্পর্শকাতর নারীর শরীরের স্পর্শালী স্পর্শ লাগতেই বরফে নেই জমে যেতে লাগলো প্রিয়তা। ক্ষীণ কণ্ঠে বলল, প্রণয় ভাই। ঠোঁটে আঙ্গুল চেপে দিয়ে মগ্ধ চোখে তাকালো প্রিয়তা। শরীর অবেশ হয়ে আসছে প্রিয়তার। আদরে আহ্লাদ প্রিয়তার ছোট দেহখানা ভরিয়ে তুলল প্রণয়। আসক্তির সাগরে ডুবে গিয়ে বলল, জান তুই একবার আমায় বলেছিলি।
ঠোঁটের কথা, তাহলে আজ কেন ভুলে যাচ্ছিস? বল না, খাবি এটা, টেস্ট করবি? প্রিয়তার শক্ত করে প্রণয়ের পিঠ খামচে ধরল। মনের আবিষ্ট সাহসটুকু ছেড়ে কুচে চোখ কুচকে তাকালো প্রণয়ের নেশাক্ত দুটো চোখে। চোখে চোখ পড়তেই কণ্ঠ কেঁপে উঠল প্রিয়তার, হালকা তোতলিয়ে বলল, খাবো। জবাব শুনে বাচ্চাদের মতো উতলা হলো প্রণয়। তৎক্ষণাৎ নিজের পুরো ঠোঁট দুটো প্রিয়তার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি তোমার রক্ত জবা, সবটা তোমার। চুমু দাও রক্ত জবা, আমার সিগারেট পোড়া রুক্ষ ঠোঁটে ঠোঁট চুবিয়ে চুমু খাও। অনুভব করো আমায়, অনুভব করো আমার ভালোবাসা। দেখো গলে যাবে সব অভিমানের দেওয়াল, মিটে যাবে সব তৃষ্ণা। খাও। চোখে চোখ রেখে প্রিয়তার নেশা চড়ে গেছে। দু হাতে প্রণয়ের শার্টের কলার চেপে ধরে পুরুষালী ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঠোঁটে ঠোঁট পড়তেই ভেতরে দাও দাও করা দবনল লেগে গেছে যেন প্রণয়ের ভেতরে। এক হাতে কোমর চেপে থেকে অন্য হাতে হাত রাখলো গলায়। প্রেমের তৃপ্তি শুষে নিতে থাকলো প্রেম ও সুধা। উন্মাদ পাগলের ন্যায় দিশেহারা হয়ে চুমু খাচ্ছে প্রিয়তা। নিঃশ্বাস ফুরিয়ে আসছে, তবুও প্রণয়কে ছাড়ছে না। সময়ের সাথে সাথে আরো শক্ত করে আঁকড়ে ধরলো দুটো অতৃপ্ত মন। তাদের তৃপ্তি খুঁজে নিল মরিয়া হয়ে। ঠান্ডার দিনে বৃষ্টি হওয়ার ব্যাপারটা চরম বিরক্তিকর, তবুও বর্তমান সময়ের ওয়েদারটা ঠিক ঠিকানা নেই। যখন তখন ঝমঝমে বৃষ্টি, বিকালের দিকেও বৃষ্টি হবার, সন্ধ্যার দিকটা প্রকোপ একটু বেড়েছে। পছন্দের কফি মগে উত্তরের বারান্দায় দাঁড়িয়ে আছে শুদ্ধ, পরনে ফিনফিনে একটা ফর্মাল সাদা শার্ট। অনুভূতি শূন্য ঘোলাটে চোখ দুটো চেয়ে আছে অদূরে। চারদিক থেকে সন্ধ্যা নীল ঝিঝি পোকা ডাক শোনা যাচ্ছে। অল্প দূরের মেঘনা নদী। শীতের ঠান্ডা জড়তা হিমেল বাতাসে ঝাপটায় সে চোখে লাগছে তার। বারান্দায় দাঁড়িয়ে নদীর তীরে দেখা যাচ্ছে নির্লিপ্ত পরিবেশে একাকী দাঁড়িয়ে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিচ্ছে শুদ্ধ। নীরবে ঠোঁট কাঁপছে, চোখের পাতা ভিজে উঠেছে, কিন্তু তা বোধহয় তৃতীয় কারো দেখার সাধ্য হবে না। শুদ্ধ আশপানে চেয়ে ঠোঁট কাঁপলো তার, দীর্ঘশ্বাস ফেল, হতাশার সহিত মনে মনে বিড়বিড় করলো, মহাবিশ্বে এত এত জায়গা থাকতে ওহে বোকা কিশোরী, দুঃখ উজাড় করে দেওয়ার জন্য তোমার আমার হৃদয়টাই পছন্দ হলো। কি নিষ্ঠুর আবদার ছিল তোমার, কি নিষ্ঠুর ছিল তুমি। আমার ভালোবাসাটা আমায় ভিক্ষা দিলে কি ক্ষতি হতো তোমার? কিন্তু না, তুমি স্বার্থপর, নিজের ভালোবাসাটাই দেখলে। বলতে বলতে থেমে গেল শুদ্ধ। মেঘলা আকাশের পানে চেয়ে ফের মলিন হেসে বলল, তুমি সত্যি মায়াবতী। তোমাকে পেয়ে গেলে বিরাট সমস্যা হয়ে যেত। সব কথা তোমাকে বলা লাগতো। মনের গোপন বক্সে পুনরায় পুষে রাখার মতো কোনো কথাই যে থাকতো না। নিত্য দুপুরে হয়তো তোমাকে পেতাম, কিন্তু বুক জ্বালিয়ে দেওয়ার মতো খাখা করা দুপুর পেতাম না। পরন্ত বিকালে হয়তো তোমার লগে হাঁটা হইতো, কিন্তু একাকিত্বের বিষাদময় বিকালে হাঁটতে পারতাম না। সারা রাত তোমার সাথে ফুসুর ফুসুর কথা বলা হতো। নিদ্রাহীন রাত আর আমাকে পেত না। তোমাকে পেয়ে গেলে আমার আক্ষেপ করার মতো কিছুই থাকতো না। আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগতো সব। তোমার দিকে তাকালে তোমার চোখে ডুবে যেতাম। পিঙ্কস ফ্লুইড আর ডুব দেওয়া হতো না আমার। তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপের ভালোবাসাটা কম লাগতো আমার কাছে। তোমাকে পেয়ে গেলে হয়তো আমার আর না পাওয়ার কষ্ট থাকতো না কোনো কিছু। হয়তো ছোটোখাটো কষ্টগুলো মানতে পারতাম। কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেলতাম। হয়তো লাল গোলাপের সৌন্দর্য মলিন লাগতো তখন। তোমার চুমু পেয়ে খাবার দাবার তিতা লাগতো হয়তো। চিকন শরীরে অপুষ্টিতেই ভুগতাম। তোমাকে পেয়ে গেলে হয়তো আর কোনো কিছুই পরোয়া করতাম না তখন। জগৎ সংসার ছারখার হয়ে যেত। তাই তোমায় পেয়ে গেলে আসলেই অনেক বিরাট সমস্যা হয়ে যেত। তাই হয়তো তুমি আমার হলে না। আমি ভাগ্যবান বলো, তোমাকে পাইনি। আমার নিজের হইতে চিরতরে খুইয়ে ফেলেছি তোমায়। তুমি আমার জন্য কল্পনার সেই নীল আকাশ সম রয়ে গেলে, যাকে দেখতে পাই কিন্তু ছুঁতে পারি না। তাই এখন হার মেনে নিয়েছি, তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছি। এখন শুধু চাই তুমি ভালো থাকো। তুমি তো আমার সুখ। তোমার ওই হাসি মুখ দেখে আমার আকাশসম দুঃখের সমুদ্র অনায়াসেই শান্তি পেয়ে। কিন্তু আখিরাতে তুমি আমার হয়ে এসো, চিরন্তন আমার হয়ে এসো। কথাগুলো বলেই নিঃশব্দে দুফোঁটা অশ্রু চোখ থেকে ফেললো শুদ্ধ। লম্বা কদমে কফির মুখটা রেখেই হেঁটে যেতে চাইলো। আচমকা কেউ কেড়ে নিল তা। অবাক হলো শুদ্ধ। পকেট থেকে সিগারেট বের করে শীতল ওষ্ঠে চেপে ধরতে লাইটটা জ্বালিয়ে নিকোটিনের বিষাক্ত ধোঁয়া ওড়ালো। রং টাইমে রং জায়গায় এন্ট্রি নেওয়ার বাজে স্বভাব তোর গেল না। প্রণয় পাশে দাঁড়িয়ে শান্ত চোখে তাকিয়ে চাইল শুদ্ধের মুখপানে। দুনিয়ার সবাইকে বোকা বানানো গেলে আবরার শিকদার প্রণয়কে বোকা বানানো যায় না। হাসলো প্রণয়।
সূক্ষ্ম কপির মুখে চুমুক দিয়ে বলল, স্মোকিং ইনজুরিজ টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। বিশ্বের নামকরা হার্টের ডক্টর হয়ে নিজের হার্টের প্রতি এত উদাসীনতা বড্ড বেমানান। প্রত্যুত্তরে কেবল হাসলে শুদ্ধ। সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিল প্রণয়ের দিকে। প্রণয় সিগারেটের প্যাকেটটার দিকে এক পলক তাকিয়ে থেকে দৃষ্টি ফেরালো। কণ্ঠে তৃপ্ততা নিয়ে বলল, নো থ্যাঙ্কস। প্রণয়ের চোখে তৃপ্তি সুখ নিবারণ পুড়িয়ে ছাই করে দিল শুদ্ধের। হাসল সে। নিকোটিনে বিষাক্ত ধোঁয়া হৃৎপিণ্ড ঢেকে দিয়েছে। বলল, ঘরের সুন্দরী বউ রেখে বন্ধুর সাথে টাইম স্পেন্ড করলে মানুষ তোকে সন্দেহ করবে, ভাববে তোর অ্যান্টেনার সমস্যা, সিগন্যাল কানেক্ট করতে ব্যর্থ। তাই তোর হরমোনের ভেজাল থাকলে আমার নেই, দূর হয় এখান থেকে। প্রণয় ভুরু কুচকে চাইল, তুই কি কোনোভাবে আমাকে অ্যাবিলিউট করে আঙ্গুল তুলছিস? টোকা মেরে সিগারেটের ফিল্টার ফেলে দিল শুদ্ধ। দায়সারা ভাব নিয়ে জবাব তুলছি। ওকে চল তাহলে তোকে দেখিয়ে আনি। নাউজুবিল্লাহ, আমি ইয়া বড় কলা গাছ, দেখতে ইন্টারেস্টে না। বিরক্ত হলো প্রণয়। তিক্ত নজরে চাইল শুদ্ধের পানে। অল্প আলোতেই লাল লাল চোখ দুটো চিকচিক করছে পানির কোনাতে। প্রণয় শক্ত হলো। বনিতা ছেড়ে রুড়ো কণ্ঠে প্রশ্ন ছিল, অভিনয় ছেড়ে ছেড়ে কাশ। প্রশ্ন শুনে ঠোঁটের কোণে তাচ্ছিল্য খেলে গেল শুদ্ধের। নির্লিপ্ত কণ্ঠে বলল, ভুলভাল বকছিস, আমি ডক্টর অ্যাক্টর নই। তোর কি মনে হয় আমি তোর বউয়ের মতো ঘাসে মুখ দিয়ে চলি? যদিও তোর বউ ঘাসে মুখ দিয়ে চলে না। তোর ক্রিমিনাল মাইন্ড বাইরে খাটা। আমার পেছনে গোয়েন্দাগিরি করিস না, সুখে থাকতে পারবি। পরে শান্ত চোখে তাকালো। এই ছেলের কি ভাবে যে তার হাসির আলে লুকানো কান্নাটা প্রণয় দেখতে পাচ্ছে না? প্রণয় ফুস করে নিঃশ্বাস ছাড়লো। কোনো ভনিতা ছাড়াই বলল, প্রিয়স্মিতাকে বিয়ে করলি কেন? আবার বলিস না, ভালোবাসা ছিল, না হলে শরীরে একটাও হাড় থাকবে না জায়গা মতো। প্রশ্ন শুনে নীরব হাসল শুদ্ধ। প্রণয় ভুরু নাচিয়ে ফের বলল, তোর কাছে সুযোগ ছিল, তারপরও তুই বিয়ে করলি না কেন? 12 বছর আগে যার সাথে শত্রুতা পালন করলি, প্রাপ্তির পর এত কাছে এসে পিছিয়ে গেলি কেন? সারা জীবন তো তুই এটাই চেয়েছিলি, পাওয়ার জন্য 12টা বছর কত কিছু করলি, তাহলে শেষমেশ পাশে উল্টে দেওয়ার কারণ কি? পাশে উল্টে যাওয়ায় তুই খুশি হসনি? কথা ঘোরাবি না, জানাটা কি জরুরি? পরে শীতল দৃষ্টিতে চাইলো, নদীর পাড়ে যাবি? অনেকদিন তোর সাথে বাইক রাইড করা হয় না, চল, আজ খুব একলা লাগছে জানিস। পরে বিরোধিতা করলো না। হাড় হিম করা কনকনে ঠান্ডায় দুজন বেরিয়ে পড়লো বাড়ি থেকে। মিনিট 5 এক বাইক রাইডে পৌঁছে গেল তারা মেঘনা নদীর তীরে। ঘন অন্ধকার, নদী ঢাকা চারপাশ। বেশ কিছুক্ষণ নীরব থাকলো দুজন। অতঃপর প্রখর নিস্তব্ধতা ভেদ করে শুদ্ধ বলল, থাকাটা কি স্বাভাবিক নয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্বাভাবিক। যাকে এত ভালোবাসলাম, যার জন্য নিজের প্রাণের বন্ধুর সাথে বছর পর বছর ধরে শত্রুতা করলাম, খুন করতে দ্বিধাবোধ করিনি, তাকে আবার মহত্ব দেখিয়ে ভালোবাসা ছেড়ে দেব না? আচ্ছা, তোর কি মনে হয় আমি তোর জন্য ভালোবাসা স্যাক্রিফাইস করেছি? ঠোঁটের কোণে তাচ্ছিল হাসি খেলে গেল প্রণয়ের। ব্যঙ্গ করে বলল, স্যাক্রিফাইস? আর তুই? শব্দটা বড় বেমানান। এই তো একদম ঠিক। আবুদ চৌধুরী শুদ্ধ স্যাক্রিফাইস করতে শিখেনি। তুই তো কলে পড়ে বাধ্য হয়েছিলি। আর তুই? পকেট থেকে সিগারেট বের করে ফের ওষ্ঠে চেপে ধরল শুদ্ধ। লাইটার জ্বালিয়ে ধোঁয়া উড়িয়ে বলল, আচ্ছা, তোর মনে পড়ে ছোটবেলায় তোর একটা বউ ছিল, হয়তো এখনো আছে? প্রশ্ন শুনে থমকে গেল প্রণয়। চোখ মুখ কুঁচকে শক্ত হলো মুহূর্তেই। মনে পড়ে গেল সেই বইয়ের কথা। কখনো জানতে ইচ্ছে করে না কেমন আছে, কোথায় আছে? প্রশ্ন শুনেই প্রণয়ের চোখে রক্ত রীতিমতো ফুটতে শুরু করলো। তবুও শান্ত কণ্ঠে বলল, নিরেটভাবে জবাব দিল না, মনে পড়ে না। জানতে ইচ্ছে করে না, কারণ বিয়েটা আমি মানি না। ওই দিনটার আমার অস্তিত্ব নেই আমার জীবনে। সে দুঃস্বপ্ন ছিল। বাপরে, এত ঘৃণা! হাসি ও পায় বটে। আচ্ছা, তোর বইয়ের নামটা জানিস? মনে পড়ে কিভাবে তোর বিয়ে হয়েছিল? প্রণয় চরম বিরক্ত হলো এবার। না চাই তোর চোখের সামনে ভেসে উঠল ভুলে যাওয়া সে অভিশপ্ত দিন। আমাকে ডেকেছিলেন দাদাজান? চোখে চোখ রেখে কথাটা বলল প্রণয়। বিশাল রাজকীয় কক্ষের সোফায় ওপর পায়ের ওপর পা তুলে বসে আছে অধিপতি জিহাদ শিকদার। উনার দুপাশে দুজন পরিচিত ব্যক্তি। নাতি দুঃসাহসী চেনায় নিরক্ষণ হাসলো জিহাদ শিকদার। হ্যাঁ, ডেকেছে, এদিকে আসো। প্রণয় বিরক্ত হয়ে ছাড়াই বলল, বসো। অপরিচিত মানুষের সামনে কেমন খটকা লাগলো প্রণয়ের। তবু অযথা কথা বাড়ালো না। পাশে গিয়ে বসে পড়ল সে। শুভ জন্মদিন উত্তরাধিকারী। ধন্যবাদ জামিদ সাহেব। কি উপহার চাও বলো? কিচ্ছু না, শুধু দোয়া করবেন দাদাজান। তা তো করবই। মনে আশ্চর্য হলো, আবার অবাক কণ্ঠে জানতে চাইল,
এটা কি? লোকটি তার দিকে কিছু একটা বাড়িয়ে দিতে চেয়েও বলল, কিন্তু তোমার আমার কাছে কিছু না চাওয়ার থাকলেও আমার তোমার কাছে কিছু চাওয়ার আছে। জিহাদ শিকদারের কথায় পলক চুপ করে গেল, গলা কেঁপে উঠল যেন। দেখো, আমি এত ভনিতা জানি না, সরাসরি বলছি, তোমাকে এখন একটা কাজ করতে হবে, আর মনে রাখবে আমার বলা কথাটাই আমার আদেশ। বনয় ভুরু কুচকালো সন্ধিহান কণ্ঠে যে বলল, কি? জিয়াদ শিকদার উল্টো দিকে ঘুরিয়ে প্রশ্ন করলেন, তোমার বর্তমান বয়স 18, তাই না? জি। বাহ, আমার এই বয়সে তোমার বাপের জন্ম হয়ে গিয়েছিল। মানেটা কিছু না। আমাদের বংশের বড় ছেলেদের এত বছর বয়স অবধি অবিবাহিত থাকাটা ঠিক আছে কিনা তুমি কি বুঝতে পারছো? আমার বিয়ে হয়েছে 15-তে, তোমার বাপের 17-তে, আর তোমার 18 পেরিয়ে যাচ্ছে। জিয়াদ শিকদারের কথা শুনে মাথা চক্কর দিয়ে উঠল প্রণয়ের। অসম্ভব দাদা, এখন আমার পক্ষে কোনোভাবে বিয়ে করা সম্ভব না। জিয়াদ শিকদার বাঁকা হেসে নাতির মুখে চোখে তাকালো। বললাম না, বিয়ে তোমাকে করতে হবে আজ আর এক্ষুনি। দ্যাট ইজ মাই অর্ডার। তৎক্ষণি বসা থেকে উঠে দাঁড়ালো প্রণয়, কটকট কণ্ঠে বলল, নো নেভার। আই অ্যাম কমিটমেন্ট টু সামওয়ান। আই ডোন্ট কেয়ার ইফ দিস কমিটমেন্ট টু সামওয়ান অর নো, বাট তোমাকে আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে এক্ষুনি। প্রণয় উত্তেজিত হয়ে পড়লো, চেঁচিয়ে উঠলো, আমি পারবো না এই বিয়ে করতে। এমন বেয়াদবি দেখে উচ্ছ্বসিত হলো জিহাদ শিকদার। বিয়ে তোমাকে করতে হবে, আর যদি না করো? প্রণয় তেতে উঠল। কি করবেন আপনি? জিহাদ শিকদার ঠান্ডা কণ্ঠে বলল, বেশি কিছু না, কেবল তোমার সব থেকে সুন্দরী, আমার সব থেকে সুন্দরী নাতনিটাকে আমার মেয়ের কাছে কানাডাতে পাঠিয়ে দিব। জানোই তো, এই দেশ থেকে ওই দেশে ঢের ভালো বাচ্চাদের জন্য। জিহাদ শিকদারের কথায় হুমকি স্বরূপ দুনিয়া দুলে উঠল প্রণয়ের। জিহাদ শিকদার ফের বলল, তোমার কাছে ভাবার জন্য 2 মিনিট দিলাম। তোমার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে 1 সপ্তাহের মধ্যে আমার মেয়ের কাছে পাঠিয়ে দিব। তুমি খুব ভালো করেই জানো আমি জিহাদ শিকদার যা বলি তাই করি। আর বিয়েটা করছো মানে এই না যে এক্ষুনি সংসার করতে হবে। তুমি তো শুধু তোমার ইচ্ছা মতো সময় নেবে, ততদিন না হয় এই সব কিছু গোপন থাকবে। তোমার অনিচ্ছায় কোনো কিছুই 4 দেওয়ালের বাহিরে বের হবে না। প্রণয়ের চোখ ঝাপসা হলো। কি করবে সে? তার রক্তজবাকে সে কিভাবে সুদূর বিদেশে পাঠিয়ে দিতে পারে? কখনোই না। প্রণয় তো 1 সেকেন্ডও বাঁচতে পারবে না তাকে দেখা না দেখে। টাইম আপ। কেঁপে উঠল প্রণয়। ভাবার সময় শেষ। ঝাপটালো চোখ। আর বিয়ে করতে না চাইলেই চলে যেতে পারে। পানি ঝাপসা এলো প্রণয়ের চোখে। সে বুকে পাথর জমিয়ে সিদ্ধান্ত নিল, আমি রাজি, দ্যাটস মাই বয়। প্রণয় চুপচাপ ফের বসে পড়লো। জিহাদ শিকদার বুড়ো কোচকে বলল, তোমার বউকে দেখবে না? নট ইন্টারেস্ট। তাড়াতাড়ি এই নাটক শেষ করুন, আমার আরো কাজ আছে। ওকে। কাজী সাহেব পাশের ঘরে মেয়ে বসে রাখা আছে, বিয়ে পড়ানো শুরু করুন। মাথা নেড়িয়ে ওপর উঠে চলে গেল কাজী সাহেব। অতঃপর শরীয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন করলো উকিল সাহেব। উকিল সাহেব ফাইল থেকে কিছু পেপারস এগিয়ে দিল জিহাদ শিকদারের হাতে। জিহাদ শিকদার সেটা বাড়িয়ে দিল প্রণয়ের দিকে। প্রণয় কোনো কিছু না দেখে সাইন করে দিল, আর এই মুহূর্তে অপেক্ষা করলো না, হনহন করে কক্ষ ত্যাগ করলো। কিরে? শুদ্ধটাকে ভাবনা ছিটকে এলো প্রণয়। চরম বিরক্তিতে তেতে উঠলো। বারবার বউ বউ করিস না, বিরক্ত লাগে। আমার একটাই বউ, তাও বাড়িতে। তা তো বুঝলাম, কিন্তু তোর কখনো জানতে ইচ্ছে হয়নি সেই মেয়েটা কেমন আছে, কোথায় আছে এসব? না। শুদ্ধ ভাবুক কণ্ঠে বলল, তোর বউটা খুব সুন্দর দেখতে জানিস, একদম পুতুলের মতো নরম কোমল স্বচ্ছ, ভালো না বেশে থাকা যায় না। প্রণয়ের চোখ ঘুরে তাকালো শুদ্ধের দিকে, সন্ধিহান কণ্ঠে বলল, তুই দেখেছিস? তুইও দেখেছিস? কি? একটা ঘটনা শুনবি? শোন তাহলে। আজ থেকে 4 বছর পূর্বে আমি অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে নানার ঘরে ডয়ারে একটা ফাইল খুঁজে পাই। সেখানে নানার ডকুমেন্টস পেপার আর একটা চিঠি ছিল। ছবি দেখতে পাই। জানিস সেই চিঠিটাতে কি লেখা ছিল? কি? শুধু পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে দিল, নিজেই পড়। প্রণয় অদ্ভুত চোখে তাকালো সেই দিকটায়। কাগজটার দিকে, বেশ পুরোনো দিনের, তাই কেমন যেন হলদেটে একটা কাগজ। প্রণয় হাত বাড়িয়ে কাগজটা নিল, চাপা কৌতূহল নিয়ে পড়তে লাগলো। প্রণয় কাগজটা খুলতেই প্রথমে লেখাগুলো চোখে পড়লো। এই চিঠিটা তুমি যখন পড়ছো তখন হয়তো আমি আর এই দুনিয়াতে নেই দাদা ভাই। ইদানিং শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, জানি তুমি আমার উপর রাগ করে আছো, কথা বলো না আগের মতো, জানতেও চাও না কেমন আছি, ওষুধ খেয়েছি কিনা। কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি দাদা ভাই। আমার জীবনের সবথেকে ভালো বন্ধু তুমি। তুমি এখন বড় হচ্ছ মাশাআল্লাহ। যত সময় যাবে তুমি তত বুঝতে পারবে কাদের ভিড়ে তুমি বাস করছো। এমনকি আমারও ভালো নাই দাদা ভাই। তুমিও খারাপ, আমিও খারাপ, আমরা সবাই খারাপ। আসলে আমাদের রক্তটাই দূষিত।
আমি তোমার ভবিষ্যৎটা খুব ভালো মতোই দেখতে পাই দাদা ভাই, তাই ভয় হয় ভীষণ। আমি মোটেও চাই না আমার নাতি ভবিষ্যতে এতটাই কষ্ট পাক, এতটাই যন্ত্রণা পাক যে সহ্য করার ক্ষমতা তার না থাকুক। আমি যাওয়ার পূর্বে তোমাকে তোমার জীবনের সব থেকে প্রিয়, সব থেকে চাওয়ার জিনিসটি তোমার নামে দিয়ে গেলাম দাদা ভাই। এটা তোমার দাদার পক্ষ থেকে তোমার উপহার, আর বর্তমানে তোমার কাছ থেকে আর কেউ তাকে ছিনে নিতে পারবে না। তোমার নামে দলিত করে দিলাম। প্রণয়ের হাত কেঁপে উঠল। শুধু তার চোখের সামনে একটা কোট পেপার এগিয়ে দিল। কাপা হাতে সেটার প্রথম পৃষ্ঠা উল্টে স্তব্ধ হয়ে গেল প্রণয়। তার নামে জলজল করছে আঁকাবাঁকা অক্ষরে লেখা তনয়া শিকদার প্রিয়তা। প্রায় নিচের জমিন সরে গেল প্রণয়ের, চোখে পানি ঝাপসা হয়ে এলো। শুদ্ধ হাত বাড়িয়ে ছবিগুলোর দিকে তাকালো। একটা চিঠি এগিয়ে দিল শুদ্ধ। প্রণয় ছবির দিকে হাতে নিতেই ছোট্ট একটা পুতুলের মতো বাচ্চা মেয়ের মাথায় লাল টুকটুকে ঘোমটা দিয়ে বসে আছে, পাশে অঞ্জুম নাহার আর কাজী সাহেব। প্রণয় চিঠিটা খুলে দেখলো সেখানে লেখা, এবার খুশি তো নাতি? আমি জানি তুমি খুশি, আমি জানি আমার নাতি মেয়েটাকে কত ভালোবাসে। আসলে আমরা এমনই, আমাদের রক্ত খারাপ হতে পারে, বংশ খারাপ হতে পারে, কিন্তু আমাদের ভালোবাসা অতটাও খারাপ না। তোমাকে তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম নাতি, কিন্তু তুমি রেগে মেগে চলে গেলে, দেখলেও না। যাই হোক, সব জানার পর এই বুড়োর ওপর রাগ দেখিও না নাতি। এসব দেখে প্রণয়ের মস্তিষ্ক ফাঁকা হয়ে যেতে লাগলো। সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এসব সত্যি? তার রক্তজবা সত্যি ছোটকাল থেকে তার নামে হালাল হয়ে ছিল? দিশেহারা হয়ে গেল প্রণয়। খুশি হবে নাকি সেদিনকার মূর্খামির জন্য রাগ করবে বুঝতে পারলো না। ফের সামনের দিকে চেয়ে দেখলো, হ্যাপি অ্যানিভার্সারি বন্ধু, আজ তোর 16তম বিবাহ বার্ষিকী। প্রণয় কথা বলার ভাষা খুঁজে পেল না, তবুও তার মনে খটকা রয়ে গেল। সুদের পানে তাকিয়ে বলল, এটা একমাত্র কারণ? হয়তো নয় তো নয়, হয়তো হ্যাঁ, নয়তো না। এর থেকেও বেশি কিছু তোর না জানলেও চলবে। বাড়ি যা, হয়তো তোর জন্য সারপ্রাইজ আছে। বলে উল্টো দিকে ঘুরে হাঁটা ধরল শুদ্ধ। দু চোখে অবাধে অশ্রু, আর লুকিয়ে থাকতে পারল না। ছারকার হয়ে যাচ্ছে বুক। এগুলো কি আর কাউকে দেখানো যায়? শুদ্ধ শার্টের হাতায় চোখ মুছল। বিকট শব্দে আকাশ ফেটে আবারও ঝড় বৃষ্টি নামলো। বৃষ্টির পানির সাথে মিশে একাকার হলো শুদ্ধ চোখের পানি। হাড় হিম করা শীতের জল আর কোনো মনেই কিচ্ছু ছিটে ফোঁটা নিভে রাখতে পারল না। সব কষ্ট, দিন দুনিয়া শেষ, সব যন্ত্রণার সময় শেষ, ভালোবাসার অবসান। কিন্তু তার অন্তরে গোপন, অথচ এই ভীষণ যন্ত্রণার কোনো অন্ত নেই। এই দগদগে জীবন্ত ঘায়ের কোনো প্রলেপ নেই। সময়ের চাকা পরিবর্তনশীল। একদিন যে জায়গায় দাঁড়িয়ে তীব্র মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েছিল প্রণয়, ছটফট করে মরেছিল, আজ সে জায়গায় দাঁড়িয়ে আছে শুদ্ধ। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, কিন্তু অতীতের ঘটনা তো শুদ্ধের কোনো দোষ ছিল না। তাহলে আল্লাহ কেন তার জীবনটা এমন করে দিল? পুরো বিয়েটা তো মিথ্যা ছিল, সব পরিস্থিতিতে সাজানো ছিল। তবুও কতটা কষ্ট পেতে হয়েছে তাকে। কিন্তু তার পরিস্থিতি সাজানো হলেও বিয়েটা মিথ্যা নয়, কোনো কিছুই মিথ্যা নয়। যন্ত্রণা কখনো হারিয়ে যায় না, সময় সেটাকে একজনের ভাগ্যলিপি থেকে অন্যজনের ভাগ্যলিপিতে রিপ্লেসমেন্ট করে। কিন্তু শুদ্ধের জীবনে সুখের সূর্য আর কোনোদিনও উঠবে না, আর কখনো সে সুখী হতে পারবে না। তবে বাকিটা জীবন এভাবেই বাঁচতে হবে তাকে। বৃষ্টির ছাদে সাদা শার্ট শরীরের সাথে ভিজে লেপ্টে আছে, বারবার চোখের পাতা ভেসে উঠছে নিষ্পাপ মুখের প্রতিচ্ছবি। শুদ্ধ বুকের বাপাসটা চেপে ধরে, চোখ বন্ধ করে আর্তনাদ করে বলল, এত কেন মনে পড়ে তোমাকে? তুমি না মনের ভেতর কুটনামি করে পিঁপড়ার মতোই কামড় দাও কুটকুট করে, খালি দেখতে দেখতে মন চায়। একটা গান আছে না, তুমি আমার এমনও একজন যারে এক জন্মে ভালোবেসে ভরবে না এমন, ঠিক তেমন তুমি এমন নিষ্ঠুর আবদার করো তোমার কাছে, তুমি এমন নিষ্ঠুর আবদার আমার কাছে করেছিলে মায়াবতী। তোমাকে আমার এমনভাবে নিঃস্ব করা ছাড়া আর কিছু ছিল না। আমি খুব খারাপ মানুষ ছিলাম। আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম, শুধু তোমাকে চেয়েছিলাম। শুনতে পাচ্ছ মায়াবতী? শুধু তোমাকে ভালোবেসেছিলাম। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল শুদ্ধ। অনর্গল বৃষ্টির পানির সাথে ধুয়ে গেল পিচ ঢালা রাস্তায় তার চোখের পানি। আসসালামু আলাইকুম শুদ্ধ ভাই। টুং করে ফোনের মেসেজে টিউনটা বেজে উঠল শুদ্ধের। রাতের খাবার শেষ করে জাস্ট ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল শুদ্ধ, আর সেই সীমাহীন খুশি। অবশেষে এতগুলো বছর অপেক্ষার পর, একটা ঝড়ঝাপটার অনিশ্চয়তার পর ফাইনালি তার ভালোবাসার পাখি তার হতে চলেছে। ঘুম পাচ্ছে শুদ্ধর। সে অলস্য ভঙ্গিতে হাত বাড়িয়ে বেডসাইড টেবিলে দিকে হাতড়ে ফোনটা নিতেই
পাওয়ার বাটন চেপে টুলুমুলু চোখে স্ক্রিনে তাকাতেই ঝাপটায় ঘুম পালিয়ে গেল শুদ্ধে। তড়াক করে লাফিয়ে উঠলো, শোয়া থেকে উঠে বসলো সে। মেসেজ ক্লিক করতে দেখলো আসসালামু আলাইকুম। পুনরায় টুং করে ফোনে নোটিফিকেশন বেজে উঠলো, স্ক্রিনে ভেসে উঠলো আপনার সাথে একটু দেখা করা যাবে শুদ্ধ ভাইয়া? এক্ষুনি? জি এক্ষুনি। একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? অলমোস্ট প্রায় রাত 1:30 বাজে। সো হোয়াট, আমি এক্ষুনি আপনার সাথে দেখা করব। আমার কথাটা বলা খুবই জরুরি। ওকে বাবা, বলো কোথায় যাস আসবো? আমি উত্তরে বারান্দায় দাঁড়িয়ে আছি। ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি বলে ফোনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে নিল শুদ্ধ। পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও তার বুকটা কেমন ধুকধুক করছে। যাই হোক, মেয়েটা তার সবচেয়ে বড় দুর্বলতা। প্রিয়তা উত্তরার বারান্দায় দাঁড়িয়ে অস্থির চিত্তে অনর্বর পায়চারি করছে। শুদ্ধর চোখে মুখে লেপ্টে আছে স্পষ্ট অস্থিরতার ছাপ। দুশ্চিন্তা একটু পরপরই নখ কুটকাচ্ছে সে। ভাবনার মধ্যে আচমকা কাঁধে হাত স্পর্শ করতে লাফিয়ে ওঠে প্রিয়তা। চমকে পেছনে ঘুরে তাকাতেই দেখে শুদ্ধ খুব কাছাকাছি দাঁড়িয়ে। প্রিয়তা ঢোক গেলে কিছুটা দূরে সরে গেল। শুদ্ধর ঘাবড়ে যাওয়া মুখশ্রীর দিকে তাকে ভুরু নাচালো। শুধালো কি? মেসেজের মেসেজে নির্ভয়ের কথা বললেও সামনাসামনি কথা বলতে ভয় লাগছে প্রিয়তার। সে আমতা আমতা করে বলতে শুরু করলো, না মানে হ্যাঁ, হ্যাঁ মানে নাকি? ঘামতে শুরু করলো প্রিয়তা, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে। কথা আটকে আসছে তার। শুদ্ধ ভরে কোচকে ওর অবস্থা দেখলো। অতঃপর 2 হাত এগিয়ে সে প্রিয়তার কোমল হাত তুলে নিজের হাতের মুঠোয় পুরে নিল। চোখে চোখ রেখে কোমল গলায় বলল, নির্ভয়ে বলো কি বলতে চাও? প্রিয়তার চোখের পাপড়ি কাঁপলো। সে শুদ্ধের চোখে চোখ রাখতে পারলো না। আত্মগ্লানিতে দৃষ্টি নামিয়ে নিল। মনে সবটুকু সাহস একত্র করে চোখাচোখি মুখ খিচে নিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই না শুদ্ধ ভাই। আমি প্রণয় ভাইকে ভালোবাসি। শুরুতে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলেও কথাগুলো শুনে আগ্রহ মিলিয়ে গেল শুদ্ধের। শুনলো বটে, তবে ভ্রুক্ষেপ করলো না। প্রিয়তা ফের চোখ জ্বলে দিল। আমি ওনাকে অনেক ভালোবাসি শুদ্ধ ভাই, প্লিজ আপনি সবাইকে না করুন। এবারও চুপ থাকলো শুদ্ধ। প্রিয়তা এবার ঝরঝর করে কান্না শুরু করে দিল। শুদ্ধের শার্ট চেপে ধরে আকুতি করতে করতে বলল, আমি ওনাকে ছাড়া কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। পারবো না শুদ্ধ ভাই, প্লিজ বুঝুন একটু। আমি খুব 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 ভালোবাসি ওনাকে। প্রিয়তার চোখের পানি দেখে হুট করে রক্তে জমে গেল যেন। শুদ্ধের একটা মাথাচাড়া দিয়ে উঠলো। প্রিয়তার 2 গাল চেপে ধরে চোখে চোখ রেখে, তুমি কাকে ভালোবাসো বলো? বাসো না বাসো সেসব আমি জানতে চাই না। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমার শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। তুমি শুধু আমার। প্রিয়তা 2 হাত ঠেলে সরিয়ে দিল শুদ্ধকে। বিতৃষ্ণা নিয়ে বলল, বললাম তো আমি শুধু প্রণয় ভাইকে ভালোবাসি। আপনাকে বিয়ে করতে চাই না। আমাকে বিয়ে করবেন না। আমাকে বিয়ে করে কিচ্ছু পাবেন না। ভেতরে আগুন জ্বলে উঠল শুদ্ধ। ঝাটকা মেরে প্রিয়তাকে ঠেসে ধরলো দেওয়ালে। পুরুষালী বাহুতে আবদ্ধ করলো। বললাম না, তুমি কাকে ভালোবাসো না বাসো তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, আর বিয়ের পরও তুমি আমাকেই ভালোবাসবে। ভয় থরথর করে কেঁপে উঠল প্রিয়তা। তবুও কাপা কণ্ঠে স্পষ্ট বলল, আমার ভালোবাসার গভীরতার ধারণা আপনার নেই শুদ্ধ ভাইয়া। আপনি যত যাই করুন, যত যাই বলুন, কখনো আমাকে পাবেন না। আমাকে প্রণয় ভাই ব্যতীত অন্য কেউ পুরুষ ছুতে পারবে না, এমনকি কখনো হাতও দিতে পারবে না। বলে দিল এই তনয়া শিকদার প্রিয়তা। প্রিয়তার কথায় প্রয়োজনে আত্মহত্যা করব, তবু অন্য কারো কাছে নিজেকে বিলিয়ে দিব না। শুধু নিশ্চুপ রইল কিছুক্ষণ। প্রিয়তা নোনা জলে টলমল চোখে তাকিয়ে আছে। সাথে সাথে শক্ত করে পা জড়িয়ে ধরল প্রিয়তা। পায়ে গাল ঠেকিয়ে বলল, আমাকে সত্যি ভালোবাসলে আমাকে ছেড়ে দিন শুদ্ধ ভাই। আমাকে আমার মতো ভালোবাসার কাছে যেতে দিন। আমাকে বন্দি বানাবেন না দয়া করে। তাহলে যে তার অভাবে মৃত্যু হবে আমার মৃত্যু। সে আমার সুখের আধার শুদ্ধ ভাই। আমার সুখের জন্য হলেও আমাকে ছেড়ে দিন। আমি মরে যাব ওনাকে ছাড়া। গর্জে ওঠে শুদ্ধ। আকাশ বাতাস তীব্রভাবে হুঙ্কার দিয়ে উঠল। সামনে কেবল অন্ধকার। ঠোঁট এলিয়ে তাচ্ছিলের হাসি আসলো শুদ্ধ। তোর সুখের জন্য তোকে উড়িয়ে দিয়েছিলাম। যা তুই পাখি, তোর পছন্দ মতো নিরে বাসাবাদ। আগুন জ্বালিয়ে জ্বলুক আমার বুকে, তবুও তোর সুখ যেন কমতি না হয়। তোর স্ট্রবেরি লিফ গ্লোসের সুগন্ধি স্বাদ নেওয়া আমার তাকদিরে নেই। তোর সুবাসিত নরম কায়া বুকে জোড়ানো সৌভাগ্য আমার নেই। এত যন্ত্রণা আমার বুক আর সহ্য হয় না। ওপর থেকে ঝরমরে বৃষ্টি পড়ছে। শুদ্ধ আকাশপানে মুখ ঘিয়ে তাকিয়ে গলা ছেড়ে গিয়ে উঠল, চলে গেছো তাতে কি? ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়নায়। চলে গেছো তাতে কি? ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়নায়। তো এই পর্বটা এখানেই শেষ। পর্বটা যথেষ্ট বড় ছিল, অনেকটা রহস্যময় ছিল। আর কেন
শুধু সব কিছু জানার পরেও প্রিয়স্মিতাকে বিয়ে করলো, সেটা এখন অবশ্য সবার কাছে ক্লিয়ার। হয়তোবা এটা নিয়ে আবার প্রিয়স্মিতা এবং শুদ্ধের মাঝে কিছুটা দিন হয়তোবা আমরা একটু খাপছাড়া খাপছাড়া ভাব দেখবো, কারণ শুদ্ধের মনে যেহেতু প্রিয়তা আছে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো আমরা র্যাপিড ফায়ারের অ্যান্সার এখন দিব, ঠিক আছে? গল্পের শুরুতে বলিনি, কিন্তু এখন বলবো। গত পর্বের প্রশ্ন ছিল পরিণীতার মাস্টার মশাইয়ের নাম কি ছিল? এটার অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, তাদের নামগুলো এখন বলি। রহিম, ফারজানা, জাহাঙ্গীর, সুমাইয়া আক্তার আপু, ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। সুমাইয়া আক্তার 2 জন, সাদিয়া আক্তার, এমডি হাসান, সেলিনা খাতুন, মিতু শেখ, এম এস হাবিবাপু, এম এস হাবিবাপু যে, রবিউল ইসলাম। ধন্যবাদ সকলকে সঠিক উত্তর দেওয়ার জন্য, এবং অনেকে অনলি কমেন্টও করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের র্যাপিড ফায়ারের প্রশ্ন হচ্ছে, যেহেতু পরিণীতার মাস্টারমশাইয়ের নাম আবিদ, আপনারা সবাই বলে দিয়েছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, পরিণীতার মাস্টারমশাইয়ের যে ভাই ছিল, মানে যার সাথে শিকদার বাড়ির কোনো এক মেয়ের রিলেশন ছিল, আর যার জন্য আবিদের বড় ভাইকে সাদমান শিকদার মেরে ফেলে, তো সেই মেয়েটা কার ছিল? মেবি আমার জানা মতে মেয়েটার নাম উল্লেখ করা হয়নি, তবে মেয়েটা কার মেয়ে ছিল এটা বলবেন, এটা বলা আছে। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।